আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আতিকুল ইসলাম আতিক ভাই। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানায়। উনি বর্তমানে একটি স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। আর ঘটনাটি ওনার নিজের গ্রামেরই ঘটনা, ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি আসলে আমি যখন পড়ছিলাম সেখানে সাল লেখা ছিল 2005 সাল। তো আমি চিন্তা করছিলাম যে সাধারণত এই রিলেটেড ঘটনাগুলো আমরা যেই সময়টাতে পেয়েছি 1980 সাল বা 90 সালের পরে খুব একটা আসলে পাই নাই। সাধারণত মুক্তিযুদ্ধের আগে এই ঘটনাগুলো বেশি ঘটতো আর কি। তবে 2005 সালে এসেও যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই বিষয়টা আসলে অনেকের কাছেই খুবই অবাক লাগবে। চলুন চলে যাই মূল ঘটনাতে। তখন এই আতিক ভাই 5ম শ্রেণীতে লেখাপড়া করেন। ওনার বেশ কিছু স্মৃতি ওই সময় যেগুলো ছিল, সেই সাথে আরো কিছু তথ্য ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, সব মিলিয়ে ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। ওই সময় মানে 2005 সালের শীতকাল, তখন তো অনেক শীত পড়েছে, বেশ কুয়াশা। তো ঘটনাটা যখন ঘটেছে, এটা বলার আগে ওনার বাড়ির বর্ণনাটা একটু দিতে হয়, তা না হলে ঘটনার একটা জায়গায় এসে একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো ওনাদের বাপ চাচারা হচ্ছে 5 ভাই। এর মধ্যে 3 ভাই একটা বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, আর বড় 2 ভাই ওনারা অন্য একটা বাড়িতে থাকতেন। কিন্তু এই বাড়িগুলো কিন্তু পাশাপাশি। তখন ওনাদের মাটির ঘর ছিল, ওখানে মাটির ঘর ছিল আবার 2টা। তো ওনাদের বাড়ির সামনে দিয়েই যে রাস্তাটা গিয়েছে, এটাই কিন্তু ওনাদের গ্রামের ঢুকে যাওয়ার রাস্তা আর কি। রাত তখন আনুমানিক 1টা কি 2টো বাজে। হঠাৎ করে এই আতিক ভাইয়ের আব্বা এবং আম্মা শুনতে পান ওনাদের বাড়ির ঠিক মাঝখানে, মানে ওই যে মাটির 2টো বাড়ি না, এই মাটির 2টো বাড়ির ঠিক মাঝখানে একটা সরু রাস্তা রয়েছে। এটা আসলে ঠিক রাস্তা না, এটা একটা ফাঁকা জায়গা আর কি। তো ওনারা শুনতে পান যে ওই ফাঁকা জায়গার মাঝখান দিয়ে একটা গরু খুব আয়েশ করে হেলে দুলে হেঁটে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, ওনারা তো ঘরের মধ্যে, বুঝলেন কিভাবে যে গরু হেঁটে যাচ্ছে? গরু হেঁটে যাওয়ার একটা শব্দ হয়, যেহেতু তারা গেরস্ত বাড়ি, তাদের বাড়িতে গরু ছিল, এই শব্দটার সাথে পরিচিত। আর একটা ব্যাপার ছিল, গরুর গলায় ঘন্টা বাঁধা ছিল, যার কারণে হেঁটে যাওয়ার সময় ওই ঘন্টার শব্দ হচ্ছিল। কিন্তু প্রবলেমটা হলো, এই 2 ঘরের মাঝখানে খুব সরু জায়গায়, ওখানে শুধু বিড়াল চলে যেতে পারে বা কুকুর কোনো মতে পাস করতে পারে ওই জায়গাটা। কোনো মানুষ, খুব যদি ছোট বাচ্চা হয়, সে হয়তো বা দৌড়ে আসা যাওয়া করতে পারবে, কিন্তু বড় মানুষ আসা যাওয়া করাটা খুব কঠিন। সেখানে একটা গরু ঢোকাতো একদমই দুরূহ ব্যাপার, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু গরু এই 2 ঘরের এই ফাঁকা জায়গা দিয়ে কিভাবে যাচ্ছে? এদিকে কি হয়েছে যে এই আতিক ভাইয়ের বাবা যেহেতু কৃষক, তো উনি ওনার বাড়ির পশ্চিম দিকে একটা সবজি বাগান করেছিলেন, মানে সবজির ক্ষেত করেছিলেন আর কি। এই গরু হেঁটে যাওয়ার চিন্তায় ওনার মাথার মধ্যে একটা বিষয় বারবার আসছে, সেটা হচ্ছে যে আরে এই গরুটা তো যেদিকে যাচ্ছে ওদিকে তো আমার সবজি ক্ষেত, এই গরুটা তো এদিক দিয়ে গিয়ে আমার সবজি খেতে মুখ দেবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই গরুর যে শব্দটা, যে টুনটুন শব্দ হচ্ছে, তার গলার যে ঘন্টাটা বাঁধা ছিল, আবার হেঁটে যাচ্ছে, তো এই শব্দটা কিন্তু অন্য ঘরে থাকা এই আতিক ভাই চাচারাও কিন্তু শুনছিলেন। শীতকাল তো অল্প শব্দ শোনা যায়, কারণ শীতকালে তার ফ্যান ট্যান চলে না। এখন কি হয়েছে, ওনাদের বাড়িতে কিন্তু একটা কুকুর ছিল। এই কুকুরটা প্রথম 1 কি 2 বার ঘেউ ঘেউ করেছিল। মূলত কুকুরের ঘেউ ঘেউ শব্দেই বাড়ির সকলের ঘুম ভেঙে যায়, তারপরে ওই গরুর শব্দটা শুনেছেন। তো কুকুর করেছে কি, কয়েকবার ঘেউ ঘেউ শব্দ করার পর মনে হচ্ছে হঠাৎ করে কুকুর ভয় পেয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা খেয়াল করবেন, কুকুর যদি ভয় পায়, ভয় পেলে ওই ঘেউ ঘেউ না করে একদম এক ধরনের কুই কুই শব্দ করে। তো মনে হলো ওই কুকুর কয়েকবার ঘেউ ঘেউ করে তারপরে ভয় পেয়ে কুই কুই শব্দ করে কোথায় যেন পালিয়ে গেল। এরপরেই ওই যে গরুর শব্দটা ওনারা শুনছিলেন। তো গরুটা কি করলো, ওইভাবে 2 ঘরের মাঝখান দিয়ে বের হয়ে চলে গেল। তখন এই আতিক ভাইয়ের বাবা, উনি তো জেগে গিয়েছিলেন, ওনার মাও জেগে গিয়েছিলেন। তো আতিক ভাইয়ের মা বাবা ডাকাডাকি শুরু করেছেন অন্য
এই আতিক ভাইয়ের অন্য চাচাদেরকে। তো ওনার ডাকাডাকিতে তো অন্যরা উঠে গিয়েছে। তো তখন কিন্তু এই আতিক ভাই ঘুমিয়েছিলেন, উনিও সজাগ হয়ে গিয়েছেন। তার অন্যান্য চাচাতো ভাই বোনেরা ঘরে ছিল, তারাও সজাগ হয়ে গিয়েছেন। এদিকে আতিক ভাইয়ের বাবা এবং তার অন্য দুই ভাই, মানে আতিক ভাইয়ের অন্য দুই চাচা, এই তিনজন মিলে টর্চ লাইট নিয়ে ওই সবজি ক্ষেতের দিকে যাওয়া শুরু করেছেন। তো উদ্দেশ্য ছিল যে ওইদিকে গিয়ে গরুটাকে তাড়িয়ে দেয়া। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওনারা টর্চ লাইট মেরে আশেপাশে, মানে টর্চের আলো যত দূরে যায়, এই এরিয়ার মধ্যে কোনো গরু দেখতে পেলেন না। তখন ওনাদের আরো একটা বিষয় খেয়াল হয় যে আচ্ছা, আমাদের এই গ্রামে গলায় ঘন্টা বাঁধা গরু, এরকম গরু তো কখনো দেখি নাই। তাছাড়া এত বড় একটা গরু এই দুই ঘরের ফাঁকা দিয়ে বের হয়ে গেল কিভাবে গেল? আর এদিক দিয়ে হাঁটলে গরুর পায়ের তো একটা দাগ পড়ার কথা, কিন্তু ওনারা খেয়াল করেন যে ঘরের ওই মাঝখানেও কোনো হেঁটে যাওয়ার, মানে গরুর হেঁটে যাওয়ার কোনো চিহ্ন তো নাই, মাটির অন্যান্য অংশেও কোনো চিহ্ন নাই। আর একটা বিষয় ওনারা তিনজনই খেয়াল করেন, সেটা হলো যে ওই গরুটা যেই দিক দিয়ে হেঁটে গিয়েছে বলে ওনাদের কাছে মনে হয়েছে, ওই দিকে অত্যন্ত বাজে দুর্গন্ধ ছড়িয়েছে। আতিক ভাইয়ের বাবা, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, টুকটাক ঝাড়ফুঁক করতেন, মানে একদম সাধারণ লেভেলের যে ঝাড়ফুঁক আর কি, ওইটা। তো যার কারণে উনি অতিপ্রাকৃত ঘটনাগুলো কিছুটা হলে বুঝতে পারতেন। তখন এই আতিক ভাইয়ের বাবা সবাইকে বলে যে আরে এসব কিছু না, চলে আয় সবাই, কালকে সকালে দেখা যাবে। তো ওনারা বাড়িতে যখন আসছেন, মানে ওই উঠোনে আসছেন, কুকুরটা কোথায় গেল, কুকুরটি কোথায় লুকালো, ওনারা চিন্তা করছেন। তখন ওই কুকুরটিকে ডাকাডাকি শুরু করলেন। দেখা গেল অনেকক্ষণ ডাকাডাকি করার পর ওই কুকুরটি এই আতিক ভাইদের রান্নাঘরের ভেতর থেকে বের হয়, এবং সে বের হতে চাচ্ছিল না। রান্নাঘরের ভেতর থেকে সে এক পা আগায়, আবার পিছিয়ে যায়, মনে হচ্ছে যে সে ভয়ানক কিছু একটা দেখছে। তো বারবার এরকম করছে। তখন এই আতিক ভাইয়ের বাবা, উনি অভয় দেন ওই কুকুরটাকে, যায় হায় হায় এদিকে আয়, ভয় নাই ভয় নাই। ওনারা টর্চ মেরে ওই কুকুরের চোখে মুখে ভয়ানক একটা আতঙ্ক দেখেছিলেন। আর একটা ব্যাপার হলো, ওই কুকুরটি বারবার এই আতিক ভাইদের যে সবজির বাগানটা ছিল ওই দিকে তাকাচ্ছিল, আর খুব করুণ কণ্ঠে হালকা করে ডাকাডাকি করছিল। প্রিয় লিসেনার্স, এটাই হচ্ছে ঘটনার শুরু। পরদিন সকালবেলা ওনারা যখন সবজি খেতে যান, গিয়ে দেখেন সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নাই। তো ওই দিন রাত থেকেই ঘটনাটা শুরু হয়। এই আতিক ভাইয়ের চাচাতো বোন, তার ওই চাচাতো বোনের নাম ছিল হচ্ছে মণি, মণি আপু বলে ডাকতেন। ওনার বয়স ওই সময় 20 কি 22 বছর। উনি দেখতে সুন্দর, মাশাআল্লাহ ভালো ছিলেন বলে জানিয়েছেন। তখনও বিয়ে হয়নি। তো কি হয়েছে যে উনি রাতের বেলা খাবার খেয়ে ওই টিউবওয়েলে হাত মুখ ধুতে যেতেন। টিউবওয়েলটা ছিল ওনাদের ঘরের পেছন দিকে। তো উনি ওই টিউবওয়েলের দিকে গিয়েছেন। তো হঠাৎ করে দেখেন যে টিউবওয়েলের কাছে একটা সাদা শাড়ি পরা একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, ঘোমটা দেয়া। তখন এই মণি আপু চিন্তা করেছেন যে আশেপাশের বাড়ির কেউ হবে। এই চিন্তা করে উনি জিজ্ঞেস করেছেন যে আপনি কে? যখনই বলেছে আপনি কে, তখন ওই সাদা কাপড় পরা মহিলাটি কোথায় যেন মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। এটা দেখে তো এই মণি আপু অনেক ভয় পেয়েছেন, উনি চিৎকার দিয়েছেন। ওনার চিৎকার শুনে আশেপাশের কয়েকজন, মানে ওই বাড়ির কয়েকজন কলপারে চলে এসেছে, টিউবওয়েলের ওখানে। এই কি হয়েছে কি হয়েছে? তখন ওই মণি আপু বলে যে এই ঘটনা, আমি তো এরকম ঘোমটা পরা একজন মহিলাকে দেখেছি, সে সাদা মানে কাপড় পরা। ওইখানে ওনারা উপস্থিত হয়ে দেখেন যে ওই জায়গাতে খুব একটা বিশ্রী গন্ধ আসছিল। তখন এই মণি আপুর আশেপাশে যারা ছিলেন তাকে সান্ত্বনা দেয়, আরে ওসব কিছু না, তুই ভুল দেখেছিস। যাই হোক, মণি আপাও আর বেশি কিছু চিন্তা করেন নাই, উনি ঘরে গিয়ে শুয়ে পড়েন। উনি শোয়ার ঘন্টা খানেক পর থেকেই হঠাৎ করে ওনার পেটে সমস্যা দেখা দেয়। কিছু সময় পরপরই ওনাকে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছিল। কয়েকবার মণি আপুর আম্মা, মানে আতিক ভাইয়ের চাচি, ওই মণি আপুর সাথে গিয়েছেন। তো একটা সময় মণি আপু চিন্তা করেছেন যে আবার যাব, মাকে আবার ডাকবো, থাক আমি একাই চাই। তো উনি গিয়েছেন অনেকক্ষণ, আর ঘরে ফেরেন না।
এদিকে এই মনিয়াপুর আম্মু, উনি তো ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে যে মনিয়াপু পাশে নাই। উনি চিন্তা করছে হয়তো একা ওয়াশরুমে গিয়েছে, আমাকে ডাকলো না, তো যাই তো কোনো আবার সমস্যা হলো কিনা। মায়ের মন তো মনের মধ্যে কেমন যেন একটা খচখচানি অনুভব করছিলেন আর কি। তো উনি বের হয়েছেন, বের হওয়ার পর ওয়াশরুমের কাছে গিয়ে দেখেন যে মনিয়াপু ওয়াশরুমের বাইরে অচেতন অবস্থায় পড়ে আছেন। তো উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, বাড়ির অন্য সদস্যরা বের হয়ে আসে, তাকে ঘরে আনা হয়, হাতে পায়ে তেল মালিশ করে দেওয়া হয়। এমনি তো শীতের রাত ছিল, তেল মালিশ করে দিয়ে তাকে একটু স্বাভাবিক মনে হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে যে তার শরীরে কোনো রক্তই নাই, মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, মানে শরীরে রক্ত না থাকলে যে অবস্থা। এদিকে এই যে আতিক ভাইয়ের বাবা, উনি ঘরে গিয়ে মনিয়াপুকে ঝাড়ফুঁক করে দেন। এদিকে আসলে অবস্থাটা ওনার খুব খারাপ হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল আর কি। তখন মনিয়াপা বারবার এই আতিক ভাইয়ের বাবাকে বলছিলেন যে চাচা, আমাকে দ্রুত মনোহরদি নিয়ে যান, আমার ভালো লাগছে না। তখন তো ওই সময় গাড়ি ছিল না, রাতের বেলা পায়ে চালানো একটা রিক্সাকে খবর দেওয়া হয়। তো রিক্সা আসতে আসতে এই মনিয়াপু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। একটা সুস্থ স্বাভাবিক মানুষ রাতের বেলা খাবার খেলো, এরপরে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটলো, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পরিবারে কান্নার রোল পড়ে যায়। পরদিন তাকে দাফন কাফন করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ঘটনাটা যদি এখানে সীমাবদ্ধ থাকতো তাহলে এটা স্বাভাবিক বলা যেত। প্রবলেমটা হলো ওই দিন রাত্রেই, মানে মনিয়াপু যেদিন মারা গিয়েছিলেন ওই দিন রাত্রেই গ্রামের আরো কয়েকজন, তারাও এই ডায়রিয়াতে আক্রান্ত হয়েছিলেন এবং বমি শুরু হয়েছিল। আর মনিয়াপুর মৃত্যুর খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য পরিবারের কয়েকজন অসুস্থ হয়েছিল, প্রথমে তো মনে করেছিলেন যে মনিয়াপুর কি হয়েছে, অনেকে আসলে বুঝতে পারেন নাই। আর যেই পরিবারের লোক অসুস্থ হয়েছে তারাও খুব একটা বের হন নাই পরিবারের সদস্যদেরকে নিয়ে ব্যতিব্যস্ততার কারণে। কিন্তু তাদের কাছে যখন খবর গিয়েছে যে মনিয়াপু এই কারণে মারা গিয়েছিল, আর রাতের বেলা মনিয়াপু এই ধরনের একটা জিনিস দেখেছিল, তখনই গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে ওই যে যেই ব্যক্তিবর্গরা যারা পুনরায় অসুস্থ হয়েছিলেন, এনারাও রাতের বেলা সাদা কাপড় পরা একজন মহিলাকে দেখেছিলেন, তার চেহারা দেখেন নাই। তো এদের মধ্যে কয়েকজন আবার মারা যান। আবার এর পরের দিন এই আতিক ভাই চাচাতো ভাইয়ের মেয়ে, তার নাম হচ্ছে সামিয়া, তারও ডায়রিয়া এবং বমি শুরু হয়, এবং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা, তার চিকিৎসা করার কোনো সুযোগ পাওয়া যায়নি। এলাকার সবাই তো ভয়ে আতঙ্কে একদম কাবু হয়ে গেছে, কেউ বাড়ি থেকে বের হয় না সন্ধ্যার পর। এলাকার সবার মুখে মুখে ছড়িয়ে গেছে যে গ্রামে ওলা বিবি আসছে। কিন্তু এই 2005 সালে এসে ওলা বিবির ব্যাপারগুলো, এগুলো শুনতে অনেকটাই অবাক ঠেকে, তাই না? কিন্তু গ্রামে কয়েকজন আক্রান্ত হয়েছে, এখন সবাই কি করবে বুঝতে পারছে না। এদিকে এই আতিক ভাইদের পরিবারেরই আর একজন একটু দুঃসম্পর্কের আর কি, দুঃসম্পর্কের একজন দাদি পরের দিন রাত্রে মারা যান। আর মা, এখন যেই পরিবারের লোকজন মারা যাচ্ছিল কেউ ভয়ে খোঁজ খবর নিতে যায় না যে কি হয়েছিল না হয়েছিল, স্বাভাবিক মৃত্যু হলেও খবর নিতে যায় না, মাত্র কয়েকদিনের ব্যাপার আর কি। তো এখন রাতের বেলা যেই একা বের হতো সেই নাকি ওই মহিলাকে দেখতো। ওই মহিলাকে দেখলে সবাই যে একদম ডায়রিয়াতে আক্রান্ত হতো বিষয়টা এরকম নয়, তবে অধিকাংশ আক্রান্ত হয়েছে, এবং সবাই যে মারা গেছে তা না, আক্রান্তদের মধ্যে অনেকেই মারা গেছে। এটা কিন্তু কয়েকদিনের মধ্যে এটা হয়েছে। এইদিকে এই আতিক ভাইয়ের বাবা, উনি ওনার পরিচিত এক হুজুরের সাথে দেখা করেন এবং সবকিছু বলেন। তো সেই হুজুর বললেন যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, কিন্তু আমি 3 দিনের আগে ওখানে যেতে পারবো না, আমাকে এই বিষয়টা আরো ভালো করে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি। তো উনি 3 দিন পরে সময় দেন। 3 দিন পরের সময়টা পরে হচ্ছে শনিবার, শনিবার সন্ধ্যায় উনি আসবেন। এদিকে আতিক ভাইয়ের বাবা বাড়িতে এসে সবাইকে দোয়া দরুদ পরে ফু দেন, সবাইকে নিয়ে রাত্রে শুয়ে পড়েন, এবং গ্রামের অনেকে রাত্রেবেলা বাইরে বের হন না। তো আতিক ভাইয়ের বাবা সবাইকে জানিয়ে দেন যে কেউ যেন দরকার ছাড়া রাতের বেলা বের না হয়। তো যেই দিন রাত্রে ওই আতিক ভাইয়ের বাবা ওই হুজুরের কাছ থেকে কথাবার্তা বলে এসেছেন, ওই রাত্রে সবাই তো ঘুমিয়েছেন, আতিক ভাই ঘুমিয়েছেন ওনার মা বাবার সাথে অন্য ঘরে,
ওনার বাকি দুই ভাই ঘুমিয়েছেন ওনার দাদির সাথে। তো রাত 2টো বাজে আনুমানিক, কেউ এসে দরজায় ঠক 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 শব্দ করছে এবং ওনার বাবার নাম ধরে ডাকছে। তো এই ঠক ঠক শব্দ এবং নাম ধরে ডাকার প্রেক্ষাপটে এই আতিক ভাইয়ের বাবা মা দুজনই সজাগ হয়ে যান এবং এই ডাক দুজনেই শুনছিলেন। তো আতিক ভাইয়ের বাবা উঠে দরজা খুলতে যাবেন, ওটা কিন্তু একটা মহিলা কণ্ঠ ছিল আর কি। তো আতিক ভাইয়ের বাবা উঠে দরজা খুলতে যাবেন, তখনই আতিক ভাইয়ের মা খপ করে আতিক ভাইয়ের বাবার হাত টেনে ধরেন এবং বলেন, আপনি যাবেন না, ভিতর থেকে কথা বলেন, জিজ্ঞেস করেন কে, কি দরকারে এত রাত্রেবেলা এসেছে এই মহিলা, দরজা খোলার দরকার নেই। তখন আতিক ভাইয়ের বাবা চিন্তা করেন আসলেই তো তাই। তখন উনি ভেতর থেকে জিজ্ঞেস করেন, এই কে আপনি? এই কথার উত্তর না দিয়ে আবারও বাইরের থেকে একটু মোটা মহিলা কণ্ঠে বলে, এই দরজা খোল, এরকম তুই তুকারি করে বোঝাই, দরজা খোল। তখন এই আতিক ভাইয়ের মা বুঝতে পেরেছে সর্বনাশ, এটা তো স্বাভাবিক কোনো বিষয় না। এদিকে আতিক ভাইয়েরও ঘুম ভেঙে গিয়েছিল ওই সময়। উনি নিজেও কিন্তু এই ভয়ঙ্কর গলার ডাকটা শুনেছিলেন যে এই দরজা খোল। উনি তো ভয়ে কেঁদে দিয়েছেন তখন। ওই মহিলা কণ্ঠটা বারবার বলছে, এই দরজা খোল, দরজা খোল। এদিকে আতিক ভাইয়ের বাবা কিন্তু বুঝতে পেরেছে এটা স্বাভাবিক কিছু না, কিন্তু উনি ওই মুহূর্তে কি করবেন এটা বুঝতে পারছিলেন না। তখন আতিক ভাইয়ের মা আতিক ভাইয়ের বাবাকে বলেন যে, আপনি এক কাজ করেন, দরজার যে চৌকাঠ, গ্রামের বাড়ি তো, মাটির বাড়ি, দরজার চৌকাঠের নিচ দিয়ে একটু দেখেন তো বাইরে কি দেখা যায়। তখন উনি মাটির সাথে একদম মিশে শুয়ে পড়েন এবং দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করেন, দরজার নিচে যতটুকু ফাঁকা থাকে আর কি। তো উনি দেখেন যে না, বাইরে কিচ্ছু দেখা যায় না, কিন্তু বাইরে থেকে দরজা ঠকঠক করছে। তাহলে একজন যদি বাইরে দাঁড়িয়ে থাকে তার তো পা দেখা যাওয়ার কথা, তাই না? কিন্তু পা দেখা যাচ্ছে না। তো বেশ খানিকক্ষণ এরকম ঠকঠক করে, এরপর ঠকঠকানি বন্ধ হয়ে যায়, ওই কথাও বন্ধ হয়ে যায়। এরপরে ওনারা তো দরজা খোলেন নাই, ফজর আজান দিলে দরজা খুলেছিলেন, এর ভিতরে বাড়ি থেকে কেউ বের হন নাই। তো যাই হোক, পরের দিন এই আতিক ভাইয়ের বাবা সেই হুজুরের কাছে গিয়েছেন, যদিও হুজুর বলেছেন শনিবার আসবেন, কিন্তু এই ঘটনার পরেই হুজুরের কাছে গিয়েছেন। তখন হুজুর বলেন যে আপনি খুব ভালো করেছেন, আপনি যদি ওই সময় বের হতেন তাহলে আপনার পুরো পরিবারকে শেষ করে দিত এই পিশাচিনীটা। সাবধানে থাকবেন, শনিবার সন্ধ্যায় আমি ইনশাল্লাহ আসবো, এটা বলে দেন হুজুর। তো ওই দিন রাত্রে ঠিক প্রায় একই সময় ওই মহিলা কণ্ঠটা আবার শোনা যায়, কিন্তু এইবার সে আর ডাকে নাই। সে কি করেছে, এই আতিক ভাইদের যে ঘরটা, এই ঘরের সামনে মনে হচ্ছে সে পানি ঢালছে। একজন গোসল করলে যেরকম শব্দ হয়, কেউ যদি বালতিতে পানি নিয়ে একটা মগ দিয়ে গোসল করে, মাথায় বা শরীরের উপর ঢেলে দিলে ওই পানিটাও মাটির উপরে পড়ে, এক ধরনের শব্দ হয়, কিন্তু ওই রকম শব্দ হচ্ছে। মনে হচ্ছে বালতি থেকে মগ দিয়ে কেউ গোসল করছে এবং বিড়বিড় করে কিছু একটা বলছিল, ওইটা শুনে বোঝা যাচ্ছে এটা একটা মহিলা কণ্ঠ। আর যেই রাত্রে ঘটনাটা ঘটলো, এই যে পানির শব্দটা পাওয়া গেল, ফজরের আজানের পর যখন আতিক ভাইয়ের বাবা নামাজ পড়ার জন্য বের হয়েছেন, তখন দেখেন যে উঠোনে এক ফোঁটা পানিও নাই। তো এইভাবে কয়েকদিন চলে যায়, সেই শনিবার আসার পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। এদিকে কিন্তু গ্রামের লোকজন সতর্ক হয়ে গিয়েছে, ওনারা বাড়ি থেকে বের হন না। অসুস্থ যারা আছেন তাদেরকে চিকিৎসা করা হচ্ছিল, হসপিটালে ভর্তি করা হয়েছিল। কয়েকজনকে আসলে কোনো ট্রিটমেন্টের সুযোগই পাওয়া যায় নাই আর কি। তো হুজুর শনিবারের দিন আসেন আর কয়েকজন ছাত্রকে সাথে নিয়ে আসেন। ওনার বাড়িতে আসার পর কোরআন তেলাওয়াত শুরু করেন, কিছু পানি পড়া ছিটিয়ে দেন এবং গ্রামের প্রায় সব বাড়িতে পানি ছিটিয়ে দেওয়া হয়। এবং হুজুর বলেন যে যে রাতে গরুর ঘন্টার শব্দ পাওয়া গিয়েছিল, ওই রাত্রে ওলা বিবি এই গ্রামে আসে। আর মূলত এই আতিক ভাইদের বাড়িতে যে কুকুরটা ছিল, এই কুকুরটা প্রথমে ঘেউ ঘেউ করলে ভয়ানক রূপ নিয়ে কুকুরটাকে ভয় দেখায়। তো কুকুরটা ভয়ে চলে গেলেও কুকুরটার কারণে ওই জিনিসটা এখানে খুব একটা ক্ষতি করতে পারে নাই, এই জন্য এই বাড়ির উপর তার ক্ষোভটা বেশি। কিন্তু অন্যান্য বাড়িতে গিয়ে যে ঠিকই ক্ষতি করেছে, ক্ষতি করেছে বলতে তাকে যারা যারা দেখেছে তারাই অসুস্থ হয়েছে। আর তার এই গ্রামে তার প্রথম শিকারটাই ছিল এই আতিক ভাইয়ের বাড়ির সেই মনি আপু। এরপরে এক এক করে আরো কয়েকজনকে সে আক্রমণ করেছে। তো যাই হোক, প্রাণহানি আল্লাহর অশেষ রহমতে কম হয়েছিল। যে এই ওলা বেবি আসলে যে গ্রামের মানুষ মরে সাফ হয়ে যেতে থাকে, বিষয়টা এরকম না, অল্প কিছু মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু
এই বিষয়টা থেমে গেলেও অনেকদিন পর্যন্ত এলাকার মানুষ সন্ধ্যার পরে বাইরে বের হতে ভয় পেত। আর ওই কণ্ঠটা এই আতিক ভাই নিজেও শুনেছিলেন বলে জানিয়েছেন। আতিক ভাইয়ের বাবা 2022 সালের রমজান মাসের শুক্রবারে মারা গিয়েছেন। তার জন্য আমরা দোয়া করি, উনি দোয়া চেয়েছেন। আর যারা এই ওলা বিবির কবলে পড়ে মারা গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করেন। মূলত ওলা বিবি এই কথাটা গ্রামের লোকজনই আসলে দিয়েছিল যে ওলা বিবি এসেছে, আর ওই হুজুর বলেছিলেন, এই কারণে নামটা হয়েছে। তবে 2005 সালে এসে ওলা বিবি যে খুব একটা ক্ষতি করতে পারে না, এটা কিন্তু এই ঘটনার মাধ্যম দিয়েই প্রমাণিত হলো। প্রিয় লিসেনার্স, ওলা বিবির ঘটনা অনেকেই শুনতে চান। আশা করছি আতিক ভাইয়ের পাঠানো এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আতিক ভাইকে, চমৎকার একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামিন আনসারি বলছি। আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আলিফ ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ, আমাকে প্রতি এপিসোডে এখানে ইনভাইট করছেন। তো আজকে শুরুতে যে ঘটনাটা বলবো সেটা পটুয়াখালীর একটা ঘটনা। আর পটুয়াখালী থেকে ঘটনাটা পাঠিয়েছেন জাবের ভাই। তিনি গত এপিসোডে ঘটনাগুলো পাঠিয়েছিলেন এবং এই এপিসোডেও ওনার ঘটনাই থাকছে। ওনার ঘটনাগুলো বেশ সুন্দর, এজন্য আপনাদের সামনে শেয়ার করা। তো শুরুতে যে ঘটনাটা বলবো সেটা জাবের ভাইয়ের ক্লোজ ফ্রেন্ডের মামার সাথে ঘটনাটা ঘটে। এটা বেশ কয়েক বছর আগে। তো সেই মামার ছদ্মনাম দিচ্ছি সবুজ, নাম বলতে মানা করেছে দেখে আমি আসল নাম নিচ্ছি না। তো সবুজ সাহেব তিনি বেশ পরেশগাঁয়ের মানুষ ছিলেন। উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েই পড়তেন। তো ওনার বাড়ির কাছেই একটা চালতা গাছ ছিল পুকুর পাড়ে। তো একদিন উনি নামাজ পড়তে যাওয়ার সময় দেখতেছে যে একজন তান্ত্রিক ওই চালতা গাছের নিচে বসে আছে এবং কয়েকজন লোকের চিকিৎসা করছে, মানে গ্রামেরই কয়েকজন লোকের চিকিৎসা করছে। তো এটা 2-1 দিন দেখার পর সবুজ সাহেব তিনি সেই তান্ত্রিককে বলতেছে যে আপনি এখান থেকে চলে যান, একটু ভণ্ডামি বাদ দিয়ে চলে যান এখান থেকে। তো তান্ত্রিক ওনাকে কিছু বলে না। তো না বলার পর সবুজ সাহেব সেদিনই দেখছিল যে ওনাদেরই পরিচিত এক লোক সেই তান্ত্রিকের কাছে গিয়ে চিকিৎসা নিচ্ছে। তখন সবুজ সাহেব গিয়ে ওই যিনি চিকিৎসা নিচ্ছিল ওনাকে বলতেছে যে দেখেন, এসব ভণ্ড লোকের কাছে চিকিৎসা নিলে ডাক্তার দেখান, এসব লোক আজকে আছে কালকে নাই, উল্টাপাল্টা চিকিৎসা করে, মানে অনেক বাজেভাবে কটূক্তি করতেছিল। তো এটা করতে করতে যখন মানে তান্ত্রিক বিরক্ত হয়ে গেছে, তখন তান্ত্রিক ওই সবুজ সাহেবকে বলতেছে যে তুই এখান থেকে চলে যা, তুই তোর ক্ষতি করিস না, চলে যা। তো সেই কথা শুনে তান্ত্রিককে আরো বাজেভাবে বকা দিচ্ছিল সবুজ সাহেব। তো একটা পর্যায়ে তান্ত্রিক বলতেছে দেখ, তুই কিন্তু অতিরিক্ত করছিস, তুই যদি বেশি কিছু করিস তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। তখন সবুজ সাহেব নাকি এখান থেকে যখন মানে মানে বাড়ির দিকে যাবে, তখন তান্ত্রিকের পিছনে ফিরে উনি একটু বলতেছে, একটু একটা বাজেভাবে গালি দিছে। দেওয়ার পর সেই তান্ত্রিক বলতেছে যে তুই এদিকে আয়, তোর সাথে কথা আছে আমার। তখন সবুজ সাহেব যায় এবং সেই তান্ত্রিক বলে যে তুই আর বেশি দিন বাঁচবি না, তোর কিন্তু একটা বড় ক্ষতি হবে, তুই দেখিস, তুই অনেক বেড়ে গেলি, মানে অনেক বেড়ে গিয়েছিস, তুই আমার খুব সমস্যা করলি। তো এটা বলার পরে সবুজ সাহেব আবার বকা দিয়ে উনি এখান থেকে চলে আসে। তো ওনার আর কোনো সমস্যা হয় না এবং সেই তান্ত্রিক উনি পরের দিন গিয়ে দেখে তান্ত্রিক ওখানে নাই। তো এটা দেখার পরে সবুজ সাহেবের আর কোনো সমস্যা হয় না, উনি ভালোই চলছিল না দিনকাল। 2-3 সপ্তাহ পর উনি ভর দুপুরে ওনাদের যে বাড়ির কাছে যে পুকুরটা ছিল, মানে চালতা গাছের সামনে যে পুকুরটা আছে, মানে পুকুরে উনি বড়শি দিয়ে মাছ ধরবে সবুজ সাহেব। তো মাছ ধরার একটা পর্যায়ে তিনি যখন মানে মাছের মানে দেখতেছে যে ওনার মানে মাছ হয়তো উনি পাইছে এরকম ফিল করতেছে, তো উনি টানতেছে জোরে জোরে বড়শিটা। তো একটা পর্যায়ে দেখতেছে যে বড়শিটা নাকি অনেক ভার মনে হচ্ছে ওনার কাছে, মনে হচ্ছে উনি ভাবে যে হয়তো কোনো বড় মাছ আছে। তো উনি যখন টানতেছিল অনেক কষ্টে নাকি বড়শিটা তুলে দেখতেছে কিছুই নাই, শুধু একটা ছোট্ট একটা চিরকুটের মতো। এটা সবুজ সাহেব দেখে একটু অবাক হয়ে যায়, এত কষ্ট করে টানলাম কিছুই আসলো না। উনি ভাবে হয়তো বা কোনো মাছ বড়শিতে মানে আটকা পড়ছিল, হয়তো ছুটে গেছে। তো যাক, উনি চিরকুটটা আগ্রহ নিয়ে একটু খুলে খুলে উনি দেখতেছে যে কিছু একটা নকশা আঁকা, কোনো একটা পশু বা কিছু একটা নকশা আঁকা, এবং এখানে একটা মানে বাংলায় ছোট করে লেখা যে তোর হাতে আর বেশি সময় নাই। তো এটা দেখার পর নাকি উনি মানে পুরা মানে ঠান্ডা হয়ে গেছে, মানে একবারে এটার দিকে তাকায় আছে অনেকক্ষণ ধরে, চিঠিটার দিকে। তো তাকায় থাকার পরে তো ওনার স্ত্রী মানে পুকুর পাড়ে হয়তো থালা বাসন ধোয়ার জন্য আসছিল। তো উনি যখন দেখতেছে যে মানে এই পারে বা ওই পারে এরকম ছিল, তো উনি দেখতেছে যে ওনার হাজবেন্ড মানে সবুজ সাহেব অনেকক্ষণ ধরে এক নাগারে বসে আছে, মানে নড়তেছে না। তো এটা দেখার পর ওনার স্ত্রী একটু মানে সন্দেহ হয়, উনি এই পারে এসে ওনার হাজবেন্ডের যে বড়শিটা ছিল দেখতেছে যে বড়শিটার
সামনাটা একটু ধোঁয়া বের হচ্ছে, মানে পুড়ে গেলে যেরকম এরকম ধোঁয়া বের হচ্ছে, কিন্তু এটা পুকুরের দিকেই চুবানো। তো উনি নাকি ওনার হাজবেন্ডকে ধাক্কা দিতেই ওনার হাজবেন্ড নাকি একবার পড়ে গেছে, মানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। এটা দেখার পর সবুজ সাহেবকে, মানে বাসার যারা লোকজন ছিল, ওনার বউ তো খুব চিল্লাচিল্লি শুরু করে এবং ওনাকে বাসায় নিয়ে আসা হয়। তো বাসায় নিয়ে আসার পরে ওনার তো প্রায় সেন্স নাই। তো এরকম নাকি প্রায় অনেকক্ষণ ধরে সেন্স নাই। ওনার আব্বা সবুজ সাহেবকে অনেক ঝাড়ফুঁক দিচ্ছিল, ফু দিচ্ছিল যে হয়তো ভর দুপুরে কিছু দেখছে নাকি। তো সবুজ সাহেবের একটা পর্যায়ে সেন্স আসে বিকেলের পরে। তো আসার পর সবুজ সাহেবকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি বাবা এখানে কি করলা, সমস্যা কি হয়েছে তোমার? কারণ সবুজ সাহেব বাবা ওনাকে জিজ্ঞেস করতেছে। তখন সবুজ সাহেব বলতেছে যে আব্বা আমি কিছু বলতে পারবো না, আমি পুকুর পাড়ে গেছিলাম, বড়শিটা ফেললাম, আর আমি মানে একটা চিরকুটের মতো পাইছি, আর বড়শিটার মধ্যে কেমন যেন ধোয়া ধোয়া এরকম কি একটা দেখলো, তারপর আমি কিছু বলতে পারবো না, মনে নাই। তো এটা বলার পরে ওই উনি আবার এরকম মানে পুরো খুব দুর্বল বা টায়ার্ড লাগছিল না, এরকম মানে শুয়ে গেছিল। আবার উনি কিছুক্ষণ পর উঠে বলতেছে আব্বা আমার এখন মনে পড়ছে, আমি একটা জিনিস দেখছি, খুব খারাপ জিনিস দেখছি, এটা আমার এখন মনে পড়ছে। তো বলছে কি দেখছো? তখন উনি ওনার বাবাকে বলতেছে যে আমি যখন বড়শিটা ফেলছি, বড়শিটা তোলার পর একটা চিরকুট পাই। তো চিরকুটটা পাওয়ার পর আমি চিরকুটের দিকে তাকাই, সামনে দেখতেছিলাম যে একটা খুব বাজে কালো ধরনের একটা লোক আমার দিকে তাকায় হাসতেছে, এবং দেখে মনে হচ্ছিল যে ওর শরীরে যে চামড়াগুলো আগুনে পুড়ে গেলে যেরকম কালার হয়ে যায় না, এরকম মনে হচ্ছিল, এবং খুবই বাজে চেহারা একটা লোক ছিল। তো ওইটা দেখার পর আমি লোকটাকে এত ভয় পেয়ে গেছি যে আমি ওর দিকে এক নাগাড়ে তাকায় ছিলাম, এবং ওর চেহারাটা প্রচন্ড বাজে ছিল। আর সেই মুহূর্তে এসে মানে উনি সবুজ সাহেব বলতেছে যে ওনার ওয়াইফ নাকি সেই মুহূর্তে এসে ধাক্কা দেয়, তারপর উনি অজ্ঞান হয়ে যায়, কিছু বলতে পারবে না। তখন সবুজ সাহেবের আব্বা ভাবে হয়তো খারাপ কিছু দেখছে, এবং ওনাকে দেখেও খুব দুর্বল মনে হচ্ছিল। তো উনি রাতে মাগরিবের পরে বা মসজিদের যে ইমাম সাহেব বা যে হুজুর ছিল ওনাদেরকে গিয়ে বলে আর কি, যে দেখেন আমার ছেলে এরকম একটু অসুস্থ হয়ে গেছে, যদি একটু আসেন আসলে ভালো হয়। তখন মসজিদ থেকে এরকম লোকজন যায় এবং দু একজন যায় হুজুর সহ, বলতেছে কি সমস্যা। তো উনি বলে পুরোটা ঘটনা যে আমি এরকম পুকুর পাড়ে গেছি, চিরকুট দেখছি। তো বলতেছে ঠিক আছে আমরা দেখি গিয়ে চিরকুটটা কোথায় কি আছে। তো ওনারা টর্চ নিয়ে যায় যে দেখবে মসজিদের সেই পুকুর পাড়ে মানে কিছু আছে নাকি, বা চিরকুটটা আছে নাকি, তো হুজুর দেখতে যাবে। তো গিয়ে দেখতেছে ওখানে কিছুই নেই, বাট কিছু মানে হাড়, মানে গরুর যে হাড়ের অংশ, দাঁতের চরের হাড়ের অংশ, সেই হাড়ের অংশ পড়ে আছে। তো এটা দেখার পর মানে কিছুক্ষণ মসজিদের ইমাম সাহেব, পুলিশ মানে ওই যে যারা ছিল ওনারা এখানে আরো কয়েকজন লোক, ওনারা এটা দেখতেছে, এবং দেখে ইমাম সাহেব আর ঘরে এসে পড়ে এবং সবুজ সাহেবের আব্বাকে বলতেছে যে হয়তো উনি খারাপ কিছু দেখছে, আর লক্ষণটা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে আমি দাও ওনার সাথে একটু কথা বলি, দেখি কিছু বলে নাকি। সবুজ সাহেব উনি খুবই দুর্বল, উনি কোনো কথাই বলতে পারতেছিল না, আর ইমাম সাহেবকে বলতেছিল যে হুজুর আমার এর চেয়ে আর বেশি কিছু মনে নাই, তো আপনি আপাতত আজকে যান, আমি আর আজকে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। তো সেই হুজুর বলতেছে ঠিক আছে আপনি রেস্ট নেন, আপনি একটু ভাবেন যে আপনি কিন্তু কিছু এর মধ্যে বা এর কয়েকদিনের মধ্যে কিছু হয়েছিল নাকি আপনার। আমি আর হুজুরে বলতেছিল যে আমিও একটু গিয়ে দেখি আপনার নামের তদবির করে দেখি যে কিছু মানে আপনার কোনো কি ক্ষতি হয়েছে সেটা যদি দেখবো আর কি। তো সেই হুজুর ওনার নাম নিয়ে যায় সেই রাতে, এবং বলে যে আমি পরের দিন আসরের পর আসবো, আমি আপনার সাথে কথা বলবো। তো হুজুর চলে যায়। পরের দিন হুজুর আসে, আসার পর সবুজ সাহেবের আব্বাকে বলতেছে যে আপনার ছেলে সম্ভবত খারাপ কিছু যেটা দেখছে, বলতে সেটা মনে হয় কোনো একটা বাজে বা বদজিন বা পিশাচ টাইপের কিছু একটা ছিল। আমি যেভাবে হোক এটা বুঝতে পারছি, ওর নাম আমি চালান দিয়ে দেখছি। তো এখন যেটা করতে হবে যে এটা ওর শরীর থেকে সরাইতে হবে, নাহলে এটা ওর ক্ষতি করবে অনেক। তো আবার সেই সবুজ সাহেবের সাথে কথা বলে, কিন্তু সবুজ সাহেবের অসুস্থতা আগের মতোই। তো আজকে হুজুর বলতেছে, মানে যেদিন পরের দিন আসরের পর যেদিন তখন উনি আসে, তখন উনি বলতেছে যে আপনি এক কাজ করেন, ঘরের দরজাটা আটকে রাখেন, আমি একটু সবুজ সাহেবের সাথে আমরা সবাই একটু কথা বলে আসি। সবুজ সাহেবকে বসানো হয়, এবং সেই হুজুর চাচ্ছিল যে ওনাকে যে খারাপ জিনিসটা আসর করছে বা যেটা উনি দেখছিল ওটাকে আনার জন্য, মানে যাতে ঘরে আনতে পারে। তো সেই হুজুর ওনা অনেক সূরা পড়ে উনি নাকি সেই সবুজ সাহেবের উপরেই ভর করে ওই কিছু একটা আনে, এবং যেটা বলে মানে আমার বাড়ির লোকজনরা যেটা বলে মানে সবুজ সাহেবের চেহারাটাই নাকি তখন খুব কালো আকৃতির হয়ে যাচ্ছিল, মানে খুব বাজে আকৃতির হয়ে যাচ্ছিল সেই মুহূর্তে। এবং ওনার মধ্যে মানে এমন অবস্থা যে উনি দেখে মনে হচ্ছিল যে ওনাকে কোনো বদজিন যে আসর করছে এটা দেখেই বোঝা যাচ্ছিল। মানে ইমাম সাহেব যখনই বা ওই সূরা পড়ে ওনাকে ফু দিচ্ছিল, যতই ফু দিচ্ছিল ততই সবুজ সাহেবের চেহারাটা মানে খুব বাজে আকৃতির হয়ে যাচ্ছিল। এবং ঘরে যারা ছিল ওনারা সবাই মানে অন্ধকারে যদি কিছু দেখতেছিল না, মানে মানে বিকেলের পর যে একটু দরজা জানালা লাগানো যে আলো আসে ওইটাই দেখতেছিল। তো কিছুক্ষণ পর সেই সবুজ সাহেবকে মানে ওই হুজুর জিজ্ঞেস করে যে আসলে তুই কে আমাকে বল তো। তো সে কোনো কথাই বলতেছে না, পুরা চুপ, এবং খুব হুংকার দিচ্ছিল, মানে জোরে জোরে গর্জন দেয় না যেরকম, এরকম গর্জন দিতেছিল। তখন
মানে সবুজ সাহেবের আব্বা একটু ভয় পেয়ে যায়, এবং তখন ওনাকে একটা পর্যায়ে মানে সবুজ সাহেবের আব্বা নাকি দেখেছিল যে হালকা একটু আলোর মধ্যে দেখতেছে যে ওনার ছেলের চেহারা মানে এমন কালো হয়েছে, মানে উনি নিজে দেখে নাকি ভয় পেয়ে যাচ্ছিল। তো সেই হুজুর বলতেছিল যে না, আপনাদের কোনো ভয়ের কিছু নাই, যেহেতু খারাপ কিছু একটা আসর করছে, কোনো ক্ষতি করতে পারবে না, আমি চারপাশে এটা ঘেরা করে মানে ওই বন্ধ করে রাখছি যাতে কোনো ক্ষতি করতে না পারে। তো তখন সেই সবুজ সাহেব নিজে থেকে ওনার মধ্যে যে খারাপ জিনিসটা মানে আসছিল, ভর করছিল, সেটাই বলতেছে সবুজ সাহেবের উপর ভর করে বলতেছে যে সে আমার মনিবের খুব ক্ষতি করছে, আমি ওরা ছাড়বো না, আমি ওর শেষ করে দেখবো। তো এটা বলার পর সেই হুজুর বলতেছে কি ক্ষতি করছে, তো আবার সেই ওই লোক বলতেছে আর কি, মানে সেই যে ভর করছে এটা বলতেছে যে সে আমার মনিবকে এরকম বাজে কথা বলছে, এবং বাজে কথা বলার পর আমার মনিব বলে দিছে যে ওর ক্ষতি করতে, এবং আমার মনিব কই আছে এটা আপনাদেরকে বলতে পারবো না। তো এরকম যখন অনেকবার বলতেছে, বলতে বলতে সেই হুজুর বলতেছে তোর যেটা করা হয়েছে তুই এখান থেকে এখন চলে যা, এবং তোর মনিব যেইখানেই থাক তুই চলে যা, মানে তোর এখানে আসিস না। তখন সেই মানে সবুজ সাহেবের যেটা ভর করছে যে খারাপ জিনিস সেটা বলতেছে, সে দেখেন আমি একটা পিশাচ, আমি ওর ভিতরে ঢুকে গেছি, আমি এখান থেকে বের হতে পারবো না, ওর শেষ যতদিন হবে না ততদিন আমি আসি, মানে ওর শেষটা আমি দেখেই ছাড়বো এখান থেকে। এখন কতদিন লাগে আপনার তাবিজ দিবেন না কি করবে এটা আপনাদের বিষয়, আপনার ব্যবস্থা করেন। তখন এটা বলার পর ইমাম সাহেব মানে বারবার যখন একই কথাই বলতেছে চলে যায়, এবং সূরা ফু দিচ্ছিল, মানে সূরা যখনই ফু দিচ্ছিল তখনই নাকি সেই সবুজ সাহেব নিজের গায়ে নিজে কামড়াচ্ছিল, এবং একটা পর্যায়ে মানে দেখতেছি ইমাম সাহেব যে ওনার শরীর নাকি সবুজ সাহেবের শরীর নাকি পুরা মানে কামড় দেওয়ার পরে এরকম দাগ হয়ে যায় না, দাগ হয়ে যাচ্ছিল, এবং কিছু কিছু জায়গায় নাকি রক্ত পড়তেছিল। তখন সেই পিশাচকে ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে তোর যাওয়া লাগবে না, কিন্তু তুই ওর কোনো ক্ষতি করিস না, আর তোর কি লাগবে ওর ব্যবস্থা আমরা করে দিব। তো পিশাচ নাকি মানে মুহূর্তের মধ্যেই নাকি চলে যায়, তখন নাকি আর কিছু বলে না। তো সেই ইমাম সাহেব বা হুজুর যিনি ছিলেন উনি পরে সবুজ সাহেবের আব্বাকে বলে যে দেখেন আপনার ছেলের এটার কোনো সমাধান নাই, যেহেতু ও মনে হয় কোনো একটা বড় তান্ত্রিক বা কাউকে মানে উল্টাপাল্টা কথা বলছে, এটা তো পিশাচই বলে দিল। আর সেই মুহূর্তেও সবুজ সাহেব মানে ওনার পুরো সেন্স নাই বললেই চলে। তারপর নাকি ওনার ঘন্টাখানিক পরে এরকম সেই হুজুর বা ইমাম সাহেব উনি ফু দিয়ে ঝাড় ফুঁক দিয়ে ওনার একটু সেন্স আনে, এবং বলতেছে যে আপনি কোনো তান্ত্রিককে কিছু বলছিলেন। তখন সেই সবুজ সাহেব বলতেছে হ্যাঁ আমি এরকম তো বলছিলাম, আমি একটা তান্ত্রিককে এরকম উল্টাপাল্টা কথা বলছিলাম, আমাদের বাসার এখানেই থাকতো। তো এটা বলার পরে তো সেই হুজুর বলতেছে আচ্ছা যেটা করা করছেন হইছে, আপনি এক কাজ করেন, আপনাকে একটা তাবিজের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি তাবিজটা পরে রাখেন, যতদিন ভালো থাকার আপনি ভালো থাকবেন, তা বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। তো এটা বলার পর সেই ইমাম সাহেব চলে যায়, এবং শুধু একটা কথাই সবুজ সাহেবের আব্বাকে বলে যে আপনি একটু ওনাকে সাবধানে রাখবেন, ওনার হাতে মনে হয় না খুব বেশি দিন সময় আছে, একটু সাবধানে রাখবেন। তো তারপরে সেই জাবের ভাই বলে যে ওনার বন্ধু নাকি বলে যে ওনার মামা নাকি প্রায় সময় মানে সবুজ সাহেব নাকি প্রায় সময় এরকম রাতে নিজে নিজে বের হয়ে যেত। তো একদিন নাকি এরকম একটা হয়েছিল ঘটনা যে উনি এরকম রাতে একবার বের হয়ে গেছে, এবং ওনাকে যখন বাসায় ফজরের সময় কেউ পাচ্ছিল না, দেখতেছে পুকুর পাড়ে ওনার কোমর পর্যন্ত উনি কাদার মধ্যে মানে কোমর পর্যন্ত কাদার মধ্যে মানে ডুবে যাচ্ছিল এরকম, পরে নাকি অনেক অনেক কষ্ট করে এখান থেকে নিয়ে আসা হয়। তো এটাই সবুজ সাহেব মানে মধ্যে চলতেছিল অনেকদিন। তো শেষ মুহূর্তে যেটা বলে বিগত কয়েক বছর বলতে ২-৩ বছর আগে মানে শেষ পর্যায়ে মানে সবুজ সাহেব নাকি একদিন দেখা যায় যে ওনাকে বাসায় পাওয়া যাচ্ছিল না। মানে ওনার অবস্থাটা এরকম ছিল যে সবুজ সাহেব নাকি তখন বারবার ওনার মানে আব্বা-মা বা স্ত্রী ওনাকে বলতেছিল যে আমার হাতে মানে বেশি দিন সময় নেই, আমি হয়তো বাঁচবো না। ঠিকই কোনো এক ভর দুপুরে সেই চালতা গাছের পাশেই ওনাকে একটা গাছের মধ্যে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়, এবং সেরকম মানে সেই সময় নাকি এটা গ্রামে অনেক লাড়া পড়ে গেছিল তখন। এটাই আসলে মানে হিজাবের ভাই বলে ঘটনাটা। এটা ওনাদের পটুয়াখালীর কোনো একটা গ্রামে ওনার এক বন্ধুর মামার সাথে ঘটে। এবং একটা পর্যায়ে যেটাই বললাম যে সবুজ সাহেব এরকম লাশ পাওয়া যায়, এবং আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে কিভাবে মারা গেছে। তো অনেক হুজুর বা ইমাম সাহেবের মধ্যে জানতে চাইছিল আসলে এটা কি ঘটছে। তো ওনারা বলতেছিল হয়তো উনি একটা পর্যায়ে এতই ভয় পাইছিল যে নিজেকে নিজে সহ্য করতে না পারে হয়তো আত্মহত্যা করছে। আর ওই তান্ত্রিককে আর কখনো ওই গ্রামে আসতে দেখা যায় নাই, এবং কখনোই ওনাকে পাওয়া যায় নাই। তো এটা ছিল আমার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি তাসিন আহমেদ, লিখছি ঢাকার গুলশান থেকে। আমি ভূত নাইটের একজন নিয়মিত লিসেনার। আমি মাঝে মাঝে আমার সংগ্রহ করা ঘটনা ভূত নাইটে পাঠাই। আজকেও একটা ঘটনা ভূত নাইটে পাঠালাম। যদি ভালো লাগে ঘটনাটি ভূত নাইটের শ্রোতাদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা ঘটে আমার ওই বন্ধুর ভাইয়ের সাথে।
আমি তার ভাষ্যমতেই পুরো ঘটনাটা লিখছি। আমার নাম লিটন সরকার। আমি তখন বগুড়া জেলায় একটা কলেজে পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করতাম। 2017 সালের দিকের কথা। আমি একটা মেসে থাকতাম। সেখানে আমার গুটি কয়েক বন্ধু ছিল। আমরা পুরো সময় ওদের সাথেই কাটত। আমি নিজের গ্রামের এলাকায় খুব কমই যেতাম, বগুড়াতেই আমার থাকা হতো। যাই হোক, এবার ঘটনায় চলে আসি। একদিন বিকেলে আমার এক ফ্রেন্ড জুনায়েদ আমাকে কল দিয়ে বলল, লিটন, আজ রাতে চল আমরা বাইরে একটা আড্ডা দিলে কেমন হয়। আমি বললাম, আড্ডা দেয়া যাবে, কিন্তু সবাই কি রাজি হবে? অর্থাৎ আমার অন্যান্য বন্ধুরা রাজি হবে কিনা। জুনায়েদ বলল, সবাইকে আমি রাজি করাবো, তুই শুধু চলে আয়। এরপর আমি রাত 9টার দিকে নিজের সব কাজ শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দেওয়ার জন্য জায়গাটা ঠিক হলো জুনায়েদের বাসা থেকে একটু দূরে একটা পুরানো পরিত্যক্ত বাড়িতে। বন্ধুরা মিলে রাত 10টার দিকে ওই পুরনো বাড়িটাতে যাই। সেখানে কিছু খাবার নিয়ে গেলাম। আমরা মাঝে মাঝে এভাবে আড্ডা দিতাম, কিন্তু আজকে একটু আয়োজন করে আড্ডা দেওয়ার পরিকল্পনা করলাম। কিন্তু সেদিন আড্ডা দিতে গিয়ে আমার সাথে যা ঘটেছিল সেটা আমার সারা জীবন মনে রাখার মতো ঘটনা। আমি ওই বাড়ির একটু বর্ণনা দিলে সবাই বুঝতে পারবেন। বাড়িটা নাকি কয়েক বছর ধরে পরিত্যক্ত। 2 তলা একটা বাড়ি ছিল। আমরা 2 তলায় গিয়ে সবাই বসলাম। সবাই খুব আড্ডা দিচ্ছিলাম। আমরা মোট 5 জন বন্ধু ছিলাম। রাত যখন 12:30 হবে, হঠাৎ ফোনে আমার গার্লফ্রেন্ড মেসেজ দিয়ে বলল, তোমার সাথে জরুরি কথা আছে। আমি বললাম, এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, কথা বলা সম্ভব নয়, কিন্তু সে নাসর বান্দা, কথা বলতেই হবে। বাধ্য হয়ে বন্ধুদেরকে বললাম, তোর আড্ডাতে, আমি একটা জরুরি ফোন কলে কথা বলে আসছি। এরপর আমি সেখান থেকে উঠে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে নিচতলায় নামি। নিচতলায় গিয়ে দেখলাম 3টা রুম। দেখে মনে হলো প্রতিটা রুম যেন একটা ময়লার স্তূপ। চারিদিকে পুরো অন্ধকার। আমি একটা সিগারেট জ্বালিয়ে টান দিচ্ছি এবং ফোনে কথা বলছি। হঠাৎ শুনতে পেলাম একটা রুম থেকে খুব জোরে একটা শব্দ হলো। শব্দটা শুনে আমার বুক কেঁপে উঠল, কিন্তু কোন রুম থেকে শব্দ আসলো আমি সেটা বুঝতে পারলাম না। আমি ভয়ে ভয়ে প্রথমে একটা রুমে গেলাম, কিন্তু সেখানে কিছু দেখতে পেলাম না। এরপরে আমি আরেকটা রুমে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম সেটা আমার চোখে ভেসে বেড়ায়। দৃশ্যটা কতটা ভয়ানক ছিল সেটা দেখে সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। মোবাইলের আলোতে দেখলাম একটা মেয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। মেয়েটার জিহ্বা অর্ধেক বের হয়ে আছে এবং মেয়েটার পুরো মুখ একদম সাদা। চোখ দুটো বড় বড় করে আমার দিকেই তাকিয়ে আছে। এই লোমহর্ষক দৃশ্য দেখে আমার পুরো শরীর যেন ভারী হয়ে গেল। আমি নড়তে পারছিলাম না। হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল এবং আমি একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফেরে। আমি দেখলাম আমি আমার বন্ধু জুনায়েদের বাসায়। সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। সবাই আমাকে জিজ্ঞেস করলো, কি রে, কাল রাতে তুই ফোনে কথা বলার জন্য নিচতলায় গেলি, কিন্তু তোর সাথে এমন কি হয়েছিল যে তুই সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলে? পাশে জুনায়েদের মা, ছোট ভাই থাকায় আমি ঘটনার ব্যাপারে তখন কিছু বললাম না, কিন্তু পরদিন সকালে বাইরে গিয়ে বন্ধুদেরকে কাল রাতের সব ঘটনা খুলে বলি। আমার ঘটনা শুনে ওরা কেউ বিশ্বাস করতে নারাজ। ওরা বলল, ওই 3 বছর পুরনো রুমে ফ্যান কোত্থেকে আসবে? আমি তখন ওদেরকে সেই পুরনো বাড়িতে নিয়ে গেলাম এবং সেই রুমে, যে রুমে আমার সাথে ঘটনা ঘটেছিল, সেই রুমে নিয়ে গেলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওই রুমে আসলেই কোনো ফ্যান নেই। কিন্তু কাল রাতে আমি স্পষ্ট দেখেছিলাম যে মেয়েটা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। অনেক বোঝানোর পরেও আমার বন্ধুরা আমাকে বিশ্বাস করল না। আমরা তখন চারপাশের মানুষের কাছ থেকে এই ভয়ানক ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করছিলাম। কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা কিচ্ছু বলতে পারেনি। এক পর্যায়ে ওই এলাকার একজন যুবকের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে জানতে পারি। ওই যুবক বলল, 5 বছর আগে ওই রুমে 15 বছর মতো বয়সে একটা মেয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। যুবক বলল, যতদূর শুনেছি ওই মেয়েটা ওর বাবা মায়ের উপরে অভিমান করে সুইসাইড করেছে। কিন্তু কেন বাবা মায়ের উপরে অভিমান করেছিল এই ব্যাপারে কোনো সঠিক তথ্য কেউ জানে না। এটা নিয়ে অনেক গুজব আছে। যুবক আরও বলল, মেয়েটা রাত 12টার সময় আত্মহত্যা করেছিল এবং তারপর থেকেই রাত 12টার পরে ওই বাড়ি থেকে আর্তনাদ, ভয়ানক চিৎকার, কান্নার আওয়াজ শোনা যায়।
মেয়েটা মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে বসবাসরত সবার সাথেই বিভিন্ন সময় ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। এরপর ওই বাড়ি থেকে সবাই চলে যেতে শুরু করে এবং 1 বছর পরে বাড়িটাকে ভূতুড়ে বাড়ি হিসেবে ঘোষণা করা হলেও এখানে কোনো তদারকির ব্যবস্থা না থাকায় বাড়িটা এখন অনেকের ব্যক্তিগত হয়ে গেছে। মাঝে মাঝে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আড্ডা দেয়, অনেকে জুয়াও খেলে। এদের মধ্যে প্রায় মানুষই অনেক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছে। যুবকের মুখ থেকে এইসব কথা শুনে আমরা সেখান থেকে চলে আসি। এই ঘটনা আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে। আমি আজও সেই ঘটনার কথা বলতে পারি না। ভাই, এটাই ছিল আমার সংগ্রহ করা এক বন্ধুর বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নরসিংদী থেকে আজিজুর ভাই। ইনার বাসা নরসিংদী জেলার একটা প্রত্যন্ত গ্রামে। তিনি যে ঘটনাটি আমার সাথে শেয়ার করে সেই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আমি এমভি নাহিদ মিয়া। সো ঘটনাটি বেশ কয়েকদিন যাবৎ আমার মনে হচ্ছিল যে আপনাদের সাথে আমি শেয়ার করি ঘটনাটি, তো এই সুবাদে শেয়ার করা। সো ঘটনাটি একটি সত্যি ঘটনা এবং আপনাদের শুনলে এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের একটি ঘটনা যেটা বলার বাইরে। সো আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। উনি যেভাবে বলছে আমি সেভাবেই বলতেছি। ঘটনা ঘটে আজ থেকে প্রায় 14 বছর আগের। তিনার আব্বু একজন ছিলেন ভ্যান চালক এবং রাত্রিকালীন সময় করে উনি একটু করে মাছ ধরতেন। এটা ওনার আর কি শখ ছিল। তো তাদের গ্রামটা মোটামুটি শান্ত এবং চারিদিকে সুশান্ত, মানে ঝড় জঙ্গল একটু কমই। আর তাদের গ্রামের পাশে একটা ছিল বড় একটা নদী। এই নদীটাতে সবাই মাছ ধরতো। দিনের বেলাও মাছ ধরতো কিছু লোক, রাত্রিকালীন সময় হলেও মাছ ধরতো। কিন্তু এই নদীর শেষ মাথায় ছিল একটি ভয়ঙ্কর লেভেলের শ্মশান এবং এই নদীর সাথেই এই শ্মশানটি। সো ঘটনাটি ঘটে এই নদীর যে শ্মশানটি তার পাশেই। তো ইনার যে আব্বু ছিল আজিজুল ভাইয়ের, ইনার আব্বু প্রতিনিয়তই কিন্তু ভ্যান চালে, দিনের বেলা মানে ভ্যান চালাতেন এক দুপুর এবং সারাদিন ভ্যান চালার পর রাত্রিকালীন সময় করে ওনার শখ হলো মাছ ধরা। 2-1 ঘন্টা করে মাছ ধরতেন। সে একদিন ওনার ভ্যানটা নষ্ট হয়ে যায় এবং 2-1 দিন ভ্যানটা চালাতে পারে না। সো টাকার জন্য উনি ঠিকও করতে পারে না। তখন ওদের পরিবারের অবস্থাটা এতটাও ভালো ছিল না। তো ওদের পরিবারে তখন ছিল 3 জন, উনি এবং আজিজুল ভাই তার বাবা। তো এই 3 জনই যে সংসার, এই সংসারে তখন খুবই একটা অভাবী সংসার চলতেছিল। তো সেদিন আবার তার ভ্যানটা যায় নষ্ট হয়ে। কিন্তু একটা অবাক হওয়ার বিষয় যে এই শ্মশানের দিকে যে মাছ ধরতে যায়, যদি মাছটা নিয়ে আসতে পারে প্রচুর পরিমাণের মাছ পায়। তো এখন ইনার আব্বু তো প্রতিনিয়তই মাছ ধরতেন এই নদীতে। তো এখন আবার ইনার আবার মনে হলো যে আমার তো গাড়িটা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে হলে টাকা লাগবে, কম হলেও 1000 টাকার মতো প্রয়োজন। তো ইনি আবার কি করছে, কারেন্ট জাল এবং কিছু বড়শি। সেদিন তো ভ্যান চালাও ছিল না, দিনের বেলা মাছ ধরতে যায় নাই। উনি ভাবছে যে সন্ধ্যার পর উনি রওনা দেবে। তো একটা নৌকা নিয়ে উনি কারেন্ট জাল, কিছু বড়শি এবং একটা ঝাঁকি জাল নিয়ে রওনা দেয়। তো বড়শিগুলো সেদিন উনি ফেলায় না। তো যে ঝাঁকি জালটা ছিল, এই জালটা আর কিছু আদার নিয়েছিল, মানে খাবার, মাছের খাবার। সে ইনি এদিকে কয়েকবার মাছ ধরার চেষ্টা করে ঝাঁকি জাল দিয়ে। তো কোনোভাবে মাছ বেশি একটা উঠতেছে না, কয়েকটা করে মাছ উঠতেছে। সেই মাছ দিয়ে ওনার পরিবারে খাবার বা এরকম কোনো পাচ্ছে না উনি। তো ইনার মাথায় আবার একটা জাগলো যে আমি এখন মাছ ধরতে যাব শ্মশানের পাশে। আজকে তো শ্মশানের পাশে পূজা হচ্ছে এবং লোকজনও আছে। সো আমি শ্মশানের পাশে গেলে হয়তো কিছু হবে না, এটা ভেবে উনি সাহস করে এই শ্মশানের পাশে গেছে মাছ ধরতে। সো উনি যখন ওইখানে মাছ ধরতেছিল তখন পাশে হিউজ পরিমাণে মাছ উঠতেছিল। আর পাশে উনি দেখতেছিল যে শ্মশানের পাশে একটা মন্দির ছিল, এই মন্দিরে পূজা হচ্ছে।
তো এইটা দেখে ওনার কোনো ভয় লাগতেছিল না, যে কারণ ওখানে যেহেতু আহ, পূজা করতেছে, মানুষজন তো আছেই। তো এটা দেখার পর ওনার কোনো ভয় লাগে না। তখন উনি ওই অবস্থায় মাছ ধরতেছিল। একটা সময় ওনার মাছ ধরতে ধরতে আহ, এতটা পরিমাণের খেয়াল হারিয়ে যায় যে ওখান থেকে যে লোকগুলা ছিল পূজা করতেছিল, ওখানকার লোকগুলো চলে যায় মোটামুটি 1 ঘন্টা আগেই। কিন্তু ওটা উনি খেয়াল করেনি কখনো। মাছের নিশায় উনি ওটা ভুলেই গেছিল। সে যখন মাছ ধরতে ধরতে প্রচুর পরিমাণে মাছ পেয়ে গেছে, যখন উনি আবার একটা খলায় নিয়ে গেছিল, খলাইটা ভর্তি হয়েছে এবং পাশে একটা ব্যাগ ছিল, ব্যাগটাও ভর্তি হয়েছে। সো এখন মাছ ধোয়ার জায়গা ছিল না। পরে নৌকার যে ইয়াটা ছিল, মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, উনি আবার কি করছে, ওই ফাঁকা জায়গাতে মাছ ফেলা রাখ মাছ ধোয়ার ব্যবস্থা করলো। মাছ ধোয়ার ব্যবস্থা করে ওইখানে মাছ ধরছে। মোটামুটি ওইটাও অর্ধেকটা ভরে গেছে। এতটা পরিমাণে উনি খুশি যে হয়তোবা আজকে আমার এই মাছ দিয়ে গাড়িটাও ঠিক হবে এবং পরিবারের ভালো মতো খাওয়ার ভালো টাকাও পাওয়া যাবে, এটা উনি ভাবতেছিল। ইনার একটুকু খেয়াল নাই যে এদিক মধ্যে এই পূজার ইয়াটা শেষ হয়ে গেছে, ওখানে কোনো লোক নাই। ওনার সাথে যে এতটা পরিমাণে ভয়ঙ্কর কিছু ঘটবে ওটা ওনার ভাবার ছিল না। তো যখন নৌকার অর্ধেকটা মাছে ভরে গেছে, একটা সময় শেষের সময় উনি ভাবতেছিল এইটার জাল ঢেলাই শেষ, আর মাছ ধরবো না। সেই সময় জালটা এতটা পরিমাণের ভারী, যখন জালটা ফেললো, মানে টেনে তুলতেছে, এতটা পরিমাণের ভারী যেটা বলার বাইরে। মানে উনি কোনোভাবেই জালটাকে টেনে তুলতে পারতেছিল না। এই সময় উনি আবার সেই জালটাকে টেনে তোলার চেষ্টা করতেছিল। তো সে সময় হঠাৎ করে জালটা এতটা পরিমাণে ভারী হয়ে গেল, উনি ভাবতেও পারে নাই। কারণ এত জোরে জালটা টানতেছিল, কিন্তু জালটা কোনোভাবে মানে পারতেছিলই না। তখন উনি আবার কি করলো, যে জালটা তুলতে যখন পারতেছে না, তখন উনি প্রচণ্ড গতিতে টানা শুরু করলো। মানে জোরে জোরে টানা শুরু করলো, জালটা ঝটকাচ্ছে আর টানতেছে। সে সময় জালটা একটা সময় উঠে আসে এবং এতটা পরিমাণের মাছ জালে আটকা পড়ছে সেটা উনি দেখে অবাক। সে সময় জালটা তুলে নৌকাতে রাখছে। এদিক মধ্যে নৌকার নিচ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে এবং উনি যে মাছগুলো পাইলো, পাওয়ার পর ওই মাছের সাথে একটা কাটা হাত উঠে আসছে। এই হাতটাকে দেখতে পেয়ে ওনার চোখে মুখে এতটা পরিমাণের ভয় লাগা শুরু করলো যেটা বলার বাইরে। এদিক মধ্যে পানির নিচ থেকে কান্নার আওয়াজ মানে ভেসে আসতেছে। এটা দেখে শোনার পর ওনার ভেতর থেকে পানি শুকিয়ে যাচ্ছে। এদিক মধ্যে ওনার খেয়াল হয় যে পিছনে ঘুরে তাকায় যে শ্মশানের দিকে কোনো লোক নাই। যে লোকগুলো ইয়াতে ছিল, আপনার পূজা করতেছিল, সেই লোকের একটা লোকও ওখানে নাই। যখন এই লোকগুলোকে উনি খুঁজে পাচ্ছিল না, তখন ওনার ভয় আরও কাজ করা শুরু করে যে এতটা পরিমাণের মাছ পাইলাম আমি, আর আজকে এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের কিছু ঘটতে যাচ্ছে আমার সাথে। মানে হাতটাকে উনি পানিতে, মানে যখন হাতটাকে দেখছে, একটা মাছ দিয়ে ওই হাতটাকে ছুঁড়ে ওর থেকে ফালায় দেয়। ফালায় দেওয়ার পর অদ্ভুত ধরনের পানি থেকে বকবকানি শুরু হয়ে গেল। মনে হচ্ছিল পানিতে কি জানি এতটা পরিমাণের গরম কিছু ফালানো হলো, যেটা থেকে পানি এতটা পরিমাণের মানে ভয়ঙ্কর লেভেলের ইয়া শুরু হয়েছে, বকবকানি। তো এটা দেখার পর উনি এতটা পরিমাণের ভয় পায় যেটা বলার বাইরে। তো তখন উনি এবার পিছন ফিরে দেখে যে ওইদিকে আর কেউ নাই। একটু পর উনি দেখতে পায় নৌকার পাশে একটা ভয়ঙ্কর লেভেলের একটা লোক। তার একটা হাত, এক হাত মানে কেটে ফেলে গেছে, মানে পড়ে গেছে, তো এরকম একটা অবস্থা। তার মুখটা এতটা পরিমাণে বাজে দেখতে যেটা বলার বাইরে। মানে ঝলসে গেছে মুখটা, পানি মানে আগুনে ঝলসে গেছে এবং হাতটা মনে হয় ছিঁড়ে গেছে। যে হাতটা ফেলছিল ওই হাতের মতোই তার হাতটা ফেলে, মানে ওই টাইপেরই হাতটা ফেলে দিল যেটা। এটা দেখার পর ওনার বোঝার বাকি ছিল না যে আমি যে শ্মশানে আসছি, আমার সাথে কিছু ভয়ঙ্কর লেভেলের কিছু ঘটতে যাচ্ছে। তখন উনি ওইখানে যতগুলো মাছ ছিল
আর এদিক মধ্যে একটা আওয়াজ আসতেছে যে, "তুই এতগুলো মাছ একাই খাবি, আমাকে দিবি না?" তখন ওনার বোঝার বাকি ছিল না যে আমি এখানে যদি এই মাছগুলোকে নিয়ে যেতে চাই তাহলে আমার প্রাণ হারাতে হবে। এইজন্য উনার ঝাঁকি জালে যে মাছগুলো ছিল সবগুলো মাছ পানিতে ফালায় দেয় এবং যে নৌকাতে মাছগুলো ছিল অর্ধেক মাছ পানিতে ফালায় দিয়ে উনি যখন মাছগুলোকে ফালায় ওই অবায়কটা তখনই উধাও হয়ে যায়। উনি প্রচণ্ড লেভেলের গতিতে নৌকাটাকে পাড়ে ফেরায়। পাড়ে ফেরার পর ব্যাগে যে মাছগুলো ছিল এবং খোলায় যে মাছগুলো ছিল কিছু মাছ জালে নিয়ে উনি বাড়ির দিকে রওনা দেয়। মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তো পরের দিন কিছু মাছ কিন্তু উনি নৌকাতেই ছেড়ে যায় এবং বাসায় যেয়ে উনি ভয়ে অবস্থা খারাপ, জ্বর। তো পরের দিন সকালবেলা উনি কাঁপতে কাঁপতে এই নৌকার ধারে আসে ২-১ জনকে নিয়ে। আসার পর দেখে নৌকাতে একটা কোনো মাছই নেই এবং নৌকাটাকে কিন্তু আড়াল করে রাখছিল যাতে মাছগুলোকে পরবর্তীতে তিনি পরের দিন সকালে এসে পায়। কিন্তু ওই জায়গা থেকেই মাছগুলো নাই। আর এতটা পরিমাণের ভয়ানক জায়গা থেকে উনি বেঁচে ফিরছে, এটা উনার সৌভাগ্য। উনি বলেন যে এটা যে এলাকাবাসীকে যে আমি এরকম সিচুয়েশনে পড়লাম। সো একজন মুরব্বি বলে যে তুমি ওখান থেকে বেঁচে আসতে পারছো সেটা তোমার ভাগ্য এবং যদি তুমি মাছগুলোকে না দিতা তুমি ওখান থেকে কোনোভাবেই বেঁচে ফিরতে পারতা না। কারণ এই শ্মশানের পাশেই একটা জীবন্ত লোককে পুড়িয়ে মেরে এই পানিতে ফালাই দেওয়া হয় এবং আজ পর্যন্ত এই লাশটাকে কখনো খুঁজে পাওয়া হয় নাই এবং অর্ধেক পোড়া লাশটাকে পানিতে ফালানোর পর থেকে এই শ্মশানের পাশে আর কেউ মাছ ধরতে যেতে পারে না। দিনের বেলা কি রাত্রিবেলা কি, দিনের বেলাও কেউ সাহস করতো না। আর তুমি দিনের বেলা রাত্রিকালীন সময় গেছো ওখানে মাছ ধরতে, এটা তোমার ভাগ্য যে তুমি এখানে বেঁচে ফিরছো, হয়তো বা তোমার হায়াত ছিল, এরকম করে বলে। তারপর এই আজিজুল ভাইয়ের বাবা ভয়ে অবস্থা খারাপ। পরবর্তীতে উনি আর কোনো দিনও ভুলেও জাল ধরে রাত্রিকালীন সময় মাছ ধরতে যায় নাই। আর উনি এরকম করে ভ্যান চালিয়েই খেয়ে কয়েক বছর পর তিনি মারা যায়। আর আজিজুল ভাইও এখানে বড় হয়ে যায় এবং তার একটা ছোট ভাইও ছিল। তো এই ঘটনাটি আজিজুল ভাই আমার সাথে নিজেই শেয়ার করে এবং তার বাবার কাছ থেকে শোনা একটি সত্যি ঘটনা। সো ঘটনাটি আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগলো। তো আসলে একটি সত্যি ঘটনা এবং ভয়ঙ্কর লেভেলের একটি ঘটনা। তো আজকের মতো জানি না আমি কিভাবে বলতে পারছি কি না, যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল বেশ অনেক বছর আগে হৃদয়দের বাড়িতে। হৃদয় নিজেই এটি এক্সপিরিয়েন্স করেছেন এবং তার বাবা মাও তার সাথে ছিল সেই সময়। তো হৃদয় আমাকে অনুরোধ করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো এটি প্রেজেন্ট করার আগে আমি হৃদয়দের বাড়ির বর্ণনা একটু দিয়ে নেব। হৃদয়দের বাড়িটা ছিল গ্রামের এক পাশে এবং তার পাশে ছোট একটা রাস্তা যেটা দিয়ে তাদের মূল সড়কে ওঠে, আর তার পাশে হৃদয়দের ফসলের মাঠ, মানে ফসলের ক্ষেত যেখানে তারা চাষাবাদ করে। তো এই চাষাবাদের যে মাঠ বেশ বড় একটা জায়গা, বেশ লম্বা, মানে এখানে দাঁড়াইলে ওই মাথায় সবকিছু ছোট দেখা যায় এবং তার পাশে একটা ছোট রাস্তার মতো, তার পাশে হচ্ছে একটা বিল এবং সেই বিলে বর্ষায় পানি বেড়ে যায় বা বৃষ্টি হলে পানি বেড়ে যায়। ওই যে ছোট রাস্তাটা আছে সেই ছোট রাস্তাটা ডুবে গিয়ে বিলের সাথে এই ক্ষেত মানে এক হয়ে যায়, এরকম একটা জায়গা। তো তখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত যেখানে, সে ক্ষেতের মধ্যে মানুষ মাছও ধরে অনেকে, মানে হৃদয়দের ফ্যামিলিরই চাচা বা অন্যান্যরা ওখানে মাছ টাছ ধরে। আর এই পুরা ভরা বর্ষা মৌসুমে ওই জায়গাটা, ওই ক্ষেতটা মোটামুটি পানির তলেই থাকে। ওখানে গেলে, ওখানে দাঁড়ালে দেখা যাচ্ছে এক বুকেরও বেশি পানি হয়ে যায়। মানে এক কথায় বিলটা হৃদয়দের বাড়ির রাস্তার পাশে চলে আসে বর্ষা মৌসুমে। আর এই ক্ষেতের ওই পারে যে ছোট রাস্তার কাছে যে জায়গাটা, সেখানে কিন্তু আরেকটা মানে এরকম উঁচু ল্যান্ড আছে আর কি, বেশ খানিকটা জায়গা, মানে বেশ ওখানে গাছগাছালি একটা জংলার মতো, সেখানে একটা বড় গাছ আছে। তো ওই জায়গাটাতে সাধারণত মানুষ যায় না। তারা যখন চাষাবাদও করে শুকনো মৌসুমে, ওখানে যখন ধান চাষ হয় তখন ওখানে ওই যারা ধানের শ্রমিক আছে, যারা ধান লাগায় বা ধান ওই সময় ক্ষেতের পরিচর্যা করে বা দেখে, তারা কিন্তু কেউই ওই জায়গাটার মধ্যে যায় না, কারণ জায়গাটা তাদের কাছে ভালো লাগে না। তো হৃদয়ের বাবা মাঝে মাঝে যেত, একদম শেষ পর্যন্ত যেত ওখানে, যে বসতো তার কাজকর্ম হলে, কারণ একেবারে তার ক্ষেতের একদম পাশে, শেষ মাথায়। তো এই হচ্ছে ওখানকার সিচুয়েশন বা ওখানকার অবস্থান। তো একবার তখন বৃষ্টি হচ্ছে, মানে দেখা গেছে যে মানে যেই সময় এই বর্ষা মৌসুম আসে তার আগের থেকে বৃষ্টি হচ্ছে, বেশ মেঘ গুড় করতেছে, আকাশ দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতেছে। তো বেশ 2-3 দিন বৃষ্টি হওয়ার পর ওই ধান কাটার টাইম তখন মানে আসে নাই, তার আগেই
মানে তাদের ধান তখন কাঁচা পাকা এরকম একটা অবস্থা, পুরোপুরি পাকে নাই, এরকম অবস্থায় বৃষ্টিতে তাদের ওখানে পানি ওঠা শুরু হলো। মানে হৃদয়দের যে ক্ষেত, ধান ক্ষেত, সেখানে পানি ওঠা শুরু হয়ে গেছে। তো হৃদয়ের আব্বা প্রথম দিন দেখলেন যে পানি মোটামুটি নিচে, তিনি তখন চিন্তা করলেন যে আমাকে ব্যবস্থা নিতে হবে, এই ধান কাটতে হবে, নাহলে এই ধান ডুবে যাবে, আর ডুবে গেলে তো সমস্যা। তো তিনি ওইভাবে চিন্তা ভাবনা করলেন যে তিনি আগামীকাল মানে পরদিনই এই পানি আরো বাড়ার আগে, কারণ বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তিনি কাজ শুরু করবেন। তো হৃদয় তখন মোটামুটি একটু ছোট, এই ইউজুয়ালি দেখা যাচ্ছে ছোটখাটো কাজে সে হৃদয়কে তিনি নেন সাথে নিয়ে, কাজে হেল্পে নেন, বলে যে এইটা করে দাও, ওইটা করে দাও। তো ওই দিন তিনি আর ছেলেকে ডাকেন নাই, কারণ ওই যে একটু পানি উঠছে, তার মনে হয়েছে যে ছেলে যদি এখানে নামে তাহলে ছেলে ঠান্ডা লাগতে পারে। তো এই চিন্তা করে তিনি ওই দিন গেছেন। এখন বৃষ্টি শুরু হয়েছে ওই দিন, বেশ বৃষ্টি হচ্ছে। হৃদয়ের বাবা আর একজন মানুষকে নিয়ে কাটা শুরু করছেন ধান। তো দুইজনে মিলে কুলায় উঠতে পারতেছেন না জমির ধান পুরো কাটতে, তো কেটে কেটে জমাচ্ছেন, নৌকা নিয়ে গেছেন, সেই নৌকা এক পাশে রাখছেন। মানে তখন পর্যন্ত প্রায় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে ওইখানে, কোমর পর্যন্ত পানি হলেও মানে ওই নৌকাটা থাকে এবং হাঁটা যায়। তো উনি ধান কেটে কেটে নৌকায় উঠাচ্ছেন, তারপর সাথে পলিথিন নিছেন বড়, সেটার মধ্যেও রাখতেছেন, বেঁধে এই মাথাটা বেঁধে দিয়েছেন নৌকার সাথে। যাই হোক, অনেক কষ্ট করে তিনি ওই ধান কেটে ফেলছেন। এবং বৃষ্টি তখন পড়া শুরু হয়েছে, যখন তিনি কাজ করতেছিলেন তখন বৃষ্টি শুরু হয়েছে, এবং মোটামুটি ভালো বৃষ্টি। তার সাথে যে লোক, তিনি ডুবায় ডুবায় কাটতেছেন তো ধান, তো তিনি এক সময় বলতেছেন যে আর সম্ভব না, মানে বিকাল গড়ায় আসার আগে আকাশে মেঘ মানে জমা হচ্ছেই, মুহ মুহ মেঘ ডাকতেছে। তো তিনি এক পর্যায়ে মানে ক্ষান্ত দিলেন, সেই লোক বললেন যে আমি আর পারতেছি না, আমি চলে যাব। এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে একেবারে ঝুম বৃষ্টি নামছে। তো হৃদয়ের আব্বা মাথার উপর পলিথিন ধরে কথা বলতেছেন লোকটার সাথে, লোকটা ভিজে গেছে দুইজনই, কারণ কোমরের নিচে লোকটা ডুবায় ডুবায় কাটতেছে। তো লোকটা তখন বললো যে আর পারবো না রে ভাই, আমি যাই, আমার শরীর আর চলে না। তো হৃদয়ের বাবার তো নিজের ক্ষেত, তার কিছু করার নাই, তিনি তার ভাইদেরকেও বলেন নাই আগাম যে এসে হেল্প করতে। তো খুব মানে চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এদিকে ওই লোক আস্তে ধীরে ওই ইসের থেকে উঠে গেল, ক্ষেতের থেকে, তখন অলরেডি কোমরের উপরে পানি উঠে গেছে, আর সেই লোক রওনা দিল। তো হৃদয়ের আব্বা খুব টেনশনে পড়লেন কি করবেন। তো তিনি তাড়াতাড়ি চলে গেলেন বাসায়, বাসায় যে হৃদয়কে ডাকলেন, বললেন যে আমার সাথে আয়, আমার সাথে হেল্প কর। তো হৃদয়ের কাছে একটু মানে অভিমান লাগলো, কারণ সে কিন্তু বাবার কাজে হেল্প করতে চায়, আর সব সময় সে চায় বাবার সাথে যে কাজ করতে। তো দেখলো যে যেহেতু মানে বাবা ডাকে নাই, তার মনটা একটু খারাপ হলো যে আব্বা এত কষ্ট করে কাজ করতেছে এরকম। তো সে তাড়াতাড়ি নেমে গেল বাবার সাথে, যে হেঁটে যে সাথে খেতে নেমে গেল, আর বাবাকে কাজে হেল্প করা শুরু করলো। মানে ওই যে ধান যতটুকু কাটা বাকি, যতটুকু কেটে উঠাচ্ছে, এদিকে অন্ধকার হয়ে আসছে, তাতে একদম তো একে তো মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একদম রিয়েলি অন্ধকার, আর পুরা মানে মনে হচ্ছে যে বেশ মানে সন্ধ্যা ঘনায় গেছে এরকম। তো হৃদয়ের মা যখন দেখলো যে তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতেছে, তিনিও মাথার মধ্যে একটা বড় ছাতি ধরে চলে আসলেন সেখানে। তিনি বসে বসে দেখতেছেন যে কি করে। তো এক জায়গায় বসে দেখতে তো তার কাছে একটু মানে কেমন বোরিং লাগতেছে, অনেকক্ষণ দেখতেছেন। তো তিনি মাঝে মাঝে হেঁটে কাছে চলে যান, কাছে গিয়ে দেখেন কি করতেছে, ছেলেকে বলেন যে দড়ি দিয়ে বাইন্দে এখানে দে, এবং ওই তারা ওই যে তাদের ওই ধান যে কাটছে দড়ি দিয়ে বেঁধে বেঁধে বান্ডিল গুলা পাড়ে নিয়ে আসতেছে। হৃদয়ের মাও হেল্প করতেছিল ওই কাজে। তো এরকম চলতেছে। তো তিনি হাঁটতে হাঁটতে এক সময় গিয়ে বসেন ওই পাশে ক্ষেতের ওই সাইডে, হাঁটতে হাঁটতে চলে যান পাড় ধরে গিয়ে ওই যে গাছ যে আছে ওই গাছের ওইখানে যে তিনি বসেন কিছুক্ষণ। তো বসে থেকে তিনি অনেকক্ষণ মানে বসে আছেন এবং দেখতেছেন তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতে করতে এই সাইডে চলে আসতেছে। তো মোটামুটি একলা হয়ে যাচ্ছেন তিনি, এরকম একটা অবস্থা। তো তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার পেছনে যে গাছ গাছালি, সেখানে সর 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 শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে গাছের ডালের উপর দিয়ে কেউ চলাফেরা করতেছে। মানে এই পাশ থেকে হেঁটে হেঁটে ডালের ওই পাশে উঠে যাচ্ছে বা এই পাশে চলে যাচ্ছে। তিনি জানেন যে এখানে গাছের উপরে কোনো প্রাণী থাকে না, বানর বা কিছু এরকম কিছুই নেই এখানে, কি চলাফেরা করে। এখন চারিদিকে তো অন্ধকার, তিনি বুঝতে পারতেছেন না, ছাতা মাথায় তার, তিনি ভিজেও যাচ্ছেন, কারণ ছাতাও যে কমপ্লিটলি তাকে প্রোটেকশন দিচ্ছে বৃষ্টির থেকে তা না। তো তিনি অনেকক্ষণ দেখার চেষ্টা করলেন এদিক, দেখলেন যে না, মানে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা চলতেছে। এক পর্যায়ে তার মনে হলো থপ করে ওই পাশে গাছের থেকে কিছু মাটিতে পড়লো, মানে বেশ একটা শব্দ পেলেন থপ করে, অ্যাজ ইফ কোনো মানুষ যদি লাফায় পড়ে নামে ওখান থেকে। তো তিনি একটু অবাক হলেন, একটু ভয়ও পেলেন। তিনি চিন্তা করলেন থাকে এখানে না বসি। তো তিনি তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে আসতেছেন,
হাঁটতে হাঁটতে এই মানে অনেক লম্বা রাস্তা, কিন্তু হাঁটতে হাঁটতে এই পাশে আসছেন, এসে দেখতেছেন যে মানে তার হাজবেন্ড আর ছেলে দুজনে ভিজে একাকার অবস্থা একদম। তাদের হৃদয়ের প্রায় বুকের কাছাকাছি পানি, তার হাজবেন্ডের প্রায় পেটের থেকে আরেকটু উপরে, এরকম পানির মধ্যে তারা সরায় ফেলছে, অনেক ধান সরায় ফেলছে ওখান থেকে, কেটে তো ফেলছেই, সরায় ফেলছে, এবং খুব দ্রুত হৃদয় খুব দ্রুত কাজ করতেছে, সুইফট জিনিস চলে আসতেছে। তো তিনি চিন্তা করলেন যে এদেরকে কিছু খাবার দেওয়া দরকার। তো তিনি বললেন যে আমি আসতেছি বাসার থেকে। তো তার এই কথাটা তারা শুনলো কিনা কে জানে, তিনি বলছেন জোরেই, তারা শুনছে কিনা কে জানে, তারা তো কাজে মগ্ন, একদম অন্ধকার। আর তিনি বললেন যে এখন অন্ধকার হয়ে গেছে, আমি একটা হারিকেনও নিয়ে আসবো আর একটা ছাতি নিয়ে আসবো, ওই ছাতি পাইতে হারিকেন নিচে দিয়ে দিব। এই বলে তিনি হাঁটা দিলেন বাসার দিকে। তো তিনি বাসায় গেছেন, বাসায় যে তিনি খুঁজতেছেন যে কি দিবেন তাদেরকে। তো খুঁজে তিনি ওখানে মুড়ি পেলেন, খই পেলেন, নাড়ু পেলেন নারকেলের। তো যাই হোক, যা যা পাইছেন তিনি এগুলো সব একটা ইসের মধ্যে গোছায় নিয়ে হারিকেন নিলেন, আর এক্সট্রা ছাতা ছিল বাসায় ছিল, সেটা নিয়ে তিনি রওনা দিলেন বের হয়ে। তো তিনি বের হয়ে হেঁটে হেঁটে আসতেছেন বাসা থেকে বের হয়ে বেশ খানিকটা পথ হাঁটতে হয়। তখন বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি একদম কমে গেছে, ঝিরঝির হালকা হালকা পড়তেছে কয়েক ফোঁটা, অন্ধকার হয়ে গেছে চারিদিক, কেমন যেন আকাশে হালকা লালচে ভাব ধরে আছে মেঘের ওই পারে। তো তিনি হারিকেন বাগায় ধরে সামনে যাচ্ছেন, সামনে যেয়ে তিনি রাস্তায় উঠলেন, ওই যে তাদের বাসার কাছের যে রাস্তার পরেই কিন্তু তাদের ক্ষেত। তো রাস্তা থেকে হেঁটে নামলেন, রাস্তা তো বেশ খানিকটা জায়গা থাকে, তারপর একটু মাটির জায়গা। তো হেঁটে যেয়ে দেখলেন যে তার হাজবেন্ড কাজ করতেছে, আর তার ছেলে হেঁটে হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে যেদিকে তিনি বসেছিলেন ওই জায়গায়। তো হেঁটে হেঁটে একদম হৃদয় ওই গাছের কাছাকাছি চলে যাচ্ছে। তো তিনি চিৎকার করলেন হৃদয়ের নাম ধরে, এই হৃদয় ওদিক কই যাস, অনেক জোরে জোরে চিৎকার করছেন তিনি। তো মহিলা মানুষের যেহেতু গলা হাই পিচের, শব্দটা মনে হয় হৃদয়ের কানে গেছে। তো হৃদয় পিছন ফিরে তাকালো তার দিকে। তো তিনি হারিকেন এরকম উঁচা করে দেখতেছেন, দেখে হৃদয় বুঝলো যে মানে হারিকেন উঁচা করে ধরছে, এবং তিনি বুঝতে পারলেন যে এটা কেউ। তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে হেঁটে আবার এদিকে আসতেছে, এবং তিনি চিৎকার করতেছেন, এদিকে আয়, তুই ওদিক কই যাস বলে চিৎকার করতেছে। তো তার বাবাও দেখলো যে তাকাইছে, হৃদয়ের বাবাও দেখালো যে পানির থেকে তাকায় আছে তার দিকে, তাকায় তিনিও হেঁটে হেঁটে আসতেছেন। তো দুইজনে তার হৃদয়ের বাবা হেঁটে একদম কাছাকাছি আসলেন। তো হৃদয়ের আম্মা হারিকেন উঁচু করে বলতেছে যে হৃদয়কে বলতেছে যে তুই ওদিক কই যাইতেছিলি, ওদিকে তুই হাইটা কই গেছিলি। তো হৃদয় বলতেছে, আরে তুমি না ডাকলা আমারে, আমি তো তোমার ডাক শুনলাম। হৃদয়ের আব্বা বলে, হ্যাঁ আমিও শুনছি, তুমি না ডাকছো ওদিক থেকে, তুমি এখানে কেমনে। বলে, আরে আমি তো কতক্ষণ আগে ডাক দিয়ে ওখানে চিৎকার করে বলছি তোমাদের, তখন বৃষ্টি পড়তেছিল যে আমি খাওয়ান নিয়ে আসি বাসার থেকে, হারিকেন নিয়ে আসি, আমি তো এখন কোত্থেকে। তো তাই বলছে, হ্যাঁ আশ্চর্য তো, তোমার তো এইখানে দেখতেছে, ওইখান থেকে কে ডাকলো আবার। তো তারা তিনজনই ওদিকে তাকাইলো, ওদিকে তাকায় মনে হচ্ছে তাদের কাছে হৃদয় কিন্তু কিছু দেখতেছে না। হৃদয় বলছে যে সে ঠিক মতো কিছুই দেখে নাই। হৃদয়ের আম্মার আব্বা নাকি দেখছে কে জানি বসে আছে ওই পাশে, অথচ হৃদয় নাকি দেখতেছে ওই জায়গায় পুরো ডার্ক, তার চোখে কিছু পড়তেছে না, বাট তার মা আর বাবা নাকি দেখছে কে ওখানে বসে আছে। তো তার বাবা বললো হৃদয়ের আম্মাকে, কে ওইটা। হ্যাঁ, তো হৃদয় আম্মা বলছে, হ্যাঁ কে জানি এখানে বসে রয়েছে। তো হৃদয় বলতেছে আমি কিছু দেখি না। তো হৃদয়ের আব্বা কি করলো, বললো তুই এখানে থাক, হৃদয়কে থাক বলে সে সামনে গেল, বেশ খানিকটা হেঁটে গেল সামনে। হৃদয় বলছে, আব্বা কই যান, কয় দাঁড়া বলে আরো সামনে যায় তিনি তার ওই নৌকা ছিল, নৌকার কাছে যেয়ে দাঁড়ালেন। দাঁড়ায় তিনি ওখানে দাঁড়ায় বলছে, এই ওখানে কেডা, এই কে ওখানে, এভাবে করে তিনি বলতেছেন। কোনো উত্তর নাই, কেউ উত্তর দিতেছে না। তো একটু পরে এইটা হৃদয় নিজেও শুনছে শব্দ, পানির মধ্যে মনে হলো ছপাত করে শব্দ হলো ওই পাশে, ওই গাছের ওইখানে ঠিক পানির মধ্যে ছপাত করে শব্দ হইলো, এবং এরপরে মনে হলো ছপ 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 শব্দ পানির মধ্যে, মনে হচ্ছে পানির মধ্যে কেউ কোনো কিছুতে বাড়ি দিতেছে বারবার জোরে। তো হৃদয়ের আব্বা নাকি দেখে বলছে, এই কিরে এটা কে, এই ওখানে এমনি করে কে যায়, হৃদয়ের আব্বা নাকি এটা বলতেছে। তো হৃদয়ের আম্মাও নাকি পাশ থেকে বলতেছে, হ্যাঁ দেখছো, তুমি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো, হৃদয়ের আম্মা ডাকতেছে হৃদয়ের আব্বাকে। তো হৃদয়ের আব্বা তাড়াতাড়ি হেঁটে চলে আসছে এই পাশে, এবং তাকায় তারা দুইজন নাকি দেখতেছিল, হৃদয়ের আম্মা আর হৃদয়ের আব্বা। হৃদয় নাকি দেখতেছে না, সে শব্দ পাচ্ছে একটা, সে দেখে নাই, কিন্তু তার বাবা মা দুজন নাকি দেখছে যে পানির মধ্যে ওই যে মানুষের মতো যে আকৃতি বা মানুষ যেটা, সে পানির মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, পানির উপর দিয়ে, মানে তার পাটা পানির উপরে পড়তেছে, ছপ 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 করে পানির উপরে পড়তেছে, আবার একটু পরপর দাঁড়ায় যে পানির তলে হাত ঢুকাই দিতেছে, আবার মাথা ঢুকাই দিতেছে, যেভাবে করে হাঁস পানির তল থেকে মাছ ধরে, জাস্ট লাইক দ্যাট, ওইভাবে নাকি মাথা পানির নিচে দিয়ে দিতেছে, আবার নাকি উঠতেছে, এবং একটা ডার্ক ফিগার
তারা বুঝতে পারতেছে না এটা মানে কোন মানুষ বা কে, কিন্তু তারা বুঝে গেছে এটা স্বাভাবিক কিছু না, কারণ পানি তো অনেক উঁচু, প্রায় হৃদয়ের বাবার প্রায় বুকের কাছাকাছি চলে আসছে পানি, হৃদয়ের বুক সমান পানি ওখানে। তো ওইখানে ওই পানির মধ্যে তো ডুবে যাবে কোনো মানুষ, মানুষ পানির উপর দিয়ে কিভাবে হাঁটে দৌড়ায়, কিন্তু সে মনে হচ্ছে দৌড়াচ্ছে, এবং দৌড়ানটা খুব নাকি অন্যরকম, মানে এক একটা পা বেশ উঁচু করে করে উপরে তুলে আর ফেলে ছপাস করে পানির মধ্যে। এই শব্দ হৃদয় পাইছে, কিন্তু হৃদয় কিন্তু দেখতেছে না ওইখানে, হৃদয় দেখতেছে খালি মানে ওই জায়গাটা, কিন্তু তার বাবা মা দুইজন দেখতেছে। তো তারপর নাকি ওইটা দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ এদিক ওদিক করলো, হঠাৎ নাকি হৃদয়ের আব্বা বলতেছে এই তাড়াতাড়ি ওঠ বলে ধাক্কা দিতেছে হৃদয়কে, এবং ততক্ষণে কিন্তু তারা ওই যে ধান কিন্তু তুলে ফেলছে, ওই যে তাদের নৌকায় তুলে ফেলছে, পাড়ে তুলে ফেলছে, পলিথিন দিয়ে বিছাইছে। এর মধ্যে মানে অতটুকু কাজ তাদের শেষ, সামান্য কিছু হয়তো রয়ে গেছে এরকম ওই সময়। তো হৃদয় আব্বা নাকি ধাক্কা দিয়ে বলছে তাড়াতাড়ি ওঠ বলে হৃদয়কে ধাক্কা দিয়ে উঠায়, নিজেও নাকি পড়িমড়ি করে পাড়ে উঠছে, উঠে নাকি হৃদয়ের মা শুদ্ধ টান দিয়ে হৃদয়ের বাপকে এবং হৃদয়কে নিয়ে দৌড় বাসার দিকে, মানে খুব ফাস্ট তারা মুভ করছে। হৃদয় কিছুই বুঝতেছিল না ঘটনাটা কি, সে শুধু ছপ ছপ শব্দ পাইছে পানিতে। তো তাড়াতাড়ি নাকি তারা বাসায় এসে পড়ছে, এসে গেট খুলে ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে হৃদয়ের আম্মা। তো বলতেছে যে মানে হৃদয়ের আব্বার সাথে বলতেছে যে এটা তো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, এইটা এখানে এরকম ভাবে এসব দিলে হানা দিলে কেমনে হবে এগুলো বলতে। তো হৃদয়ের আব্বা বললো যে এগুলো তো কিছু গোছায় রেখে এলাম না, জাস্ট পলিথিন দিয়ে ঢাকছি। বলে যে থাক এখন আর কিছু করা লাগবে না, তাই বলতেছে হৃদয়ের আব্বারে যে এখন বেরানোর কোনো মানেই হয় না, মানে সম্ভবই না বেরানো, হৃদয়ের আম্মা বলতেছে। তো যাই হোক হৃদয় জিজ্ঞেস করলো কি, তো তার বাপ নাকি বলতেছে তাকে যে ওইখানে একটা পিশাচ দেখছি খারাপ, ওইখান থেকে দৌড়াইতেছিল বাবা, তোমার এগুলা দেখার দরকার নাই, তোমার এগুলো চিন্তা করার দরকার নেই, কাপড় চেঞ্জ করো তাড়াতাড়ি যাও। তো হৃদয়দের বাসাতে এরকম লম্বা বাসা, হৃদয় চলে গেল পাশের কামরায়, যে তার কাপড় চেঞ্জ করলো, তার বাবা মা ওখানে ফ্রেশ হলো, কাপড় চোপড় ছেড়ে তারা যখন নাকি মোটামুটি একটু ধীর স্থির হয়েছে, তখন কিন্তু রাতটা বাড়ছে, রাতটা আর একটু গভীর হয়ে গেছে, কারণ গ্রামে তো রাত এমনি গভীর হয়, আরো গভীর হয়েছে। আর এই সময় আবার বৃষ্টি শুরু হলো, তাদের যে টিনের চালে পটপট পটপট করে পড়ে জোরে বৃষ্টি পড়া শুরু হলো, মানে একদম ঝুম বৃষ্টি। তো যাই হোক হৃদয়ের বাবা মা কথা বলতেছে, নিজেরা হৃদয় শুনতেছে ওই পাশে বসে, বলতেছে এটা কি দেখলাম। তো হৃদয়ের আম্মা বলছে যে আমি শুনছি ওই গাছের কথা, ওই জায়গা কিন্তু খারাপ, ওই জায়গায় যাওয়া নিষেধ। হ্যাঁ, মানে হৃদয়ের দাদা নাকি বলছে তাকে যে মানে ওই জায়গায় জানে এরকম সন্ধ্যার পরে বা বিকালবেলা বা ভর দুপুরে নাকি ওই জায়গায় না যেতে, বলছে যে আপনারও ঠিক হয় না। হৃদয়ের মা বলতেছে এরকম আপনি রাত ভরে কাজ করা ওইখানে ঠিক হয় নাই। তো হৃদয়ের বাবা বলতেছে যে আমি যদি কাজ না করতাম তো ধানগুলো উঠাই তোকে, এখন তো অ্যাটলিস্ট ওখানে পলিথিন দিয়ে ঢাকছি, নাহলে তো ঢাকা যেত না, খারাপ অবস্থা। যাই হোক এসব কথা বলতে হৃদয় শুনতেছে। এই সময় নাকি বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। তো বৃষ্টি থেমে যাওয়ার পর মনে হইতেছে চারিদিকে একদম নীরব হয়ে গেছে, কোয়াইট, অনেকক্ষণ ধরে বৃষ্টির শব্দ নাই, মানে বৃষ্টি থেমে গেছে। তো হৃদয়ের আব্বা জানলা খুলে দিল বাসার, দেখলো ঠান্ডা বাতাস আসতেছে। তো তাকায় দেখলো যে মেঘের এক পাশ থেকে মেঘ সরে সরে যাচ্ছে, চাঁদ বের হয়েছে। তো এই সময় তাদের বাসার আশেপাশে বেশ শিয়াল ডাকা শুরু করলো। তো খুব অবাক হলো যে সাধারণত তাদের বাসার আশেপাশে এরকম এত কাছে শিয়াল ডাকে না। তো হৃদয়ের আব্বা চিন্তা করলো হয়তো বৃষ্টি শেষ হয়েছে, এগুলো মনে হয় বের হয়েছে, এরকম চিন্তা করতেছে। তো এর মাঝে হঠাৎ করে সে শুনলো, হৃদয়ের আব্বা জানলার কাছেই ছিল, দাঁড়ায় ছিলেন। তো এর মধ্যে তিনি নাকি শুনলেন যে তার নাম ধরে কে ডাকতেছে, এবং বেশ চাপা কণ্ঠ, মনে হচ্ছে সুর করে করে ডাকতেছে তার নাম ধরে ধরে। তো তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার নাম ধরে এইভাবে রাতের বেলা কে ডাকে, এবং তার ভাইরা, তাদের যে ঘর এখান থেকে খানিকটা দূরেই, এরকম কণ্ঠ তার ভাইদের কারো না, তার বন্ধু বান্ধবেরও কারো কণ্ঠ এরকম না। এরকম রাতে কেবল বৃষ্টি থামছে, হ্যাঁ, এইরকম সময় কেউ এরকম বের হয়ে নাম ধরে ডাকবে না। তিনি চিন্তা করলেন ঘটনা কি। তিনি জানলার কাছে গেছেন, তো হৃদয়ের আম্মা তাকে ধরে বসছে, বলতেছে দরকার নাই, জানলা দিয়ে তাকানোর দরকার নেই। তো তারপরও হৃদয়ের বাবা অনেক সাহসী ছিলেন, তিনি জানলা দিয়ে তাকাইছেন। তো ঘরের মধ্যে কিন্তু হারিকেন জ্বলতেছে, অল্প অল্প আলো হারিকেনের, আর বাইরের দিকে তাকায় তিনি দেখতেছেন ওই যে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে একটু, তাদের উঠানের মধ্যে যেসব জায়গা পানি চকচক করতেছে ওইটা একটু চকচক করতেছে। আর তার সামনে উঠান ছাড়াই আর একটু দূরে গেলে কিছু ঘাস আছে, ওইখানে একটা গাছ আছে মাঝখানে তাদের বাসায়, আম গাছ, এই আম গাছের নিচে কিছু ঘাস জন্মাইছে আর কি, বেশ বড় বড় বেড়ে উঠছে ঘাসগুলা। সেই ঘাসের মধ্যে মনে হচ্ছে কে বসে আছে, অনেকটা ওই হাঁটু গেড়ে বসে থাকলে যেরকম থাকে মানুষ সেরকম, কিন্তু বোঝা যাচ্ছে না একটা মানুষের মতো অবয়ব। এই হালকা চাঁদের আলো বোঝা যাচ্ছে যে মানুষের মতো অবয়ব বসে আছে ওখান থেকে। তো হঠাৎ করে তিনি দেখলেন ওই যে অবয়বটাই সুর করে তার নাম ধরে ডেকে উঠলো, এমন ভাবে ডাকছে হৃদয়ের আব্বা কেঁপে উঠলো, এবং তার সারা শরীর একদম মানে ঠান্ডা একটা স্রোত নেমে গেল, গুজবাম্প হয়ে গেল, কণ্ঠস্বরটাই এরকম মনে হলো বাতাসে ভেসে একদম তার জানলা দিয়ে আসলো, এবং ওদিকে তাকায় আছে এরকম কালো একটা অবয়ব,
ওই ঘাসের মধ্যে বসা, ঘাসগুলো মোটামুটি বেশ উঁচু আশেপাশে, এরকম করে মনে হচ্ছে তার দিকে তাকে দেখতেছে, তিনি বুঝতে পারছেন তাকে দেখতেছে অন্ধকারে, কিন্তু কিছু বলছেন, একটা অবয়ব শুধু গাছটার এই পাশে, এবং মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে, এবং আবার সুর করে তার নাম ধরে ডাকলো। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। জানলা বন্ধ করে দেওয়ার পর তিনি একটা হাসির শব্দ পেলেন। হাসির শব্দ পেলেন, সাথে সাথেই ওই পাশ থেকে আবার সেই শিয়ালের ডাক, মানে খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি হৃদয়কেও কাছে ডাকলেন, বলে এদিকে আয়। এসে বললেন যে ওখানে শোয়ার দরকার নেই, আলাদা এখানে শো। বসে তিনি তার স্ত্রী এবং হৃদয় তিনজন, মানে বাবা মা ছেলে তিনজন একসাথে ঘুমায় গেলেন গায়ে চাদর ডেকে, এবং তাদের বাসার আশপাশ দিয়ে মনে হইতেছিল যে শিয়ালের পাল ঘোরাফেরা করতেছে, মানে এরকম লাগতেছিল, ডাকে আবার শব্দ করে মুখ দিয়ে। হ্যাঁ, এবং শেষ রাতের দিকে হৃদয়ের বাবা, তার তো ঘুম আসতেছে না, তিনি খুব ভয়ে আছেন, টেনশনে, কারণ তাদের বাড়িতে তিনি খুব বেশি প্রোটেক্টেড করেও রাখতেন না, দরজা নর্মাল ভাবে লাগাইতেন, অনেকে যেমন অনেক রকম প্রোটেকশন দেয় সেরকমও না। তো তিনি ওই শেষ রাতের দিকে মনে হলো যে তার ঠিক বারান্দার কাছে এসে তার নাম ধরে কেউ ডাকছে, এরকম লাগছে। তো তিনি ভয় পাইছেন। ভয় পাওয়ার পরও তিনি চিন্তা করছেন যে না, যেহেতু আমার স্ত্রী সন্তান আছে, আমাকেই এটার প্রোটেকশন নিতে হবে। তো তিনি তাড়াতাড়ি উঠে বসে দোয়া দুরুদ যা পারছেন সেগুলো পড়ছেন, কারণ তার কাছে মনে হয়েছে যে এটা অতিপ্রাকৃত জিনিস, স্বাভাবিক কোনো জিনিস না। আর তিনি চিন্তা করতেছিলেন তার একটা ওখানে ছিল একটা ওই কোচ, মানে যেটাকে টেরা বলে, সেই জিনিসটা তিনি মানে প্রয়োজন হলে সেটা তিনি ব্যবহার করবেন চিন্তা করতেছিলেন। তো যাই হোক, ওইটা আর লাগে নাই। তো তিনি দোয়া দুরুদ পড়তেছিলেন বসে বসে, তিনি দেখতেছিলেন যে হৃদয় ঘুমায় গেছে, তার স্ত্রীও ঘুমায় গেছে। তো তিনি ওই শেষ রাতে পুরোটাই পরে দোয়া দুরুদ পড়লেন, এবং ভোরে যখন আজান দিল, আজানের পর এইসব জিনিস আর মানে ওরকম শব্দটা তো পেলেন না, তিনি মোটামুটি নীরব হয়ে গেছে চারিপাশে, প্রকৃতির যে সাউন্ড এছাড়া আর কিছু নাই। তো তিনি বুঝলেন যে এরকম জিনিসটা শান্ত থাকে না, অতিপ্রাকৃত কিছুটা থাকে না। তো পরদিন তিনি তাদের ওইখানে একজন কবিরাজ ছিলেন, তাদের রিলেটিভ হয়, সে কবিরাজকে তিনি বললেন যে আমার বাসায়, তিনি যে যোগাযোগ করে বললেন যে কালকে আমার এরকম খেতে এরকম হয়েছে, এবং যখন এই তুলতেছি এই দেখছি, তারপর আমার বাসায় এরকম হয়েছে। তো কবিরাজ বলল যে আপনি বাসায় যান, আমি আসতেছি। তো একটু পর কবিরাজ আসছে। তো তখন তিনি অলরেডি যে তার ওই বাকি ধান টান কি গোছায় ফেলছেন, মানে বেশ ভেজা ভেজা অবস্থা, আকাশে মেঘ তখনও। তো কবিরাজ এসে তার বাসার মধ্যে তিনি তার মতো রিচুয়াল পালন করলেন কিছু, মানে এই খারাপ জিনিস সরানোর জন্য। তিনি বললেন যে এখানে পিশাচ ফলো করে আসছিল আপনাদের, আর ওই গাছটা, ওইখান থেকে দাঁড়ায় তিনি হাত দিয়ে দেখাইলেন, বললেন যে ওই গাছ ভালো না, ওই জায়গার ওই পরিবেশও ভালো না, ওখানে পিশাচ থাকে এবং সে তার মতোই চলাফেরা করে। আর তার এই যে পাশের যে জায়গা দেখতেছেন, পুরো জমিনটা গাছ গাছের ওইদিকে যা আছে, ওই জায়গায় ওই পুরো জায়গাটাই কিন্তু খারাপ, ওখানে অনেক পিশাচ থাকে। হ্যাঁ, আর ইকে বললো, হৃদয়ের বাবাকে বললো যে আপনার আব্বাও কিন্তু আমারে অনেকবার ওইদিকে ঢাকায় নিছে, ঢাকায় ওই যে আপনাদের ওই যে গোয়াল ঘর, ওই জায়গাটা নিয়ে অনেক কথা বলছে, এবং আমি ওখানে যেও কিন্তু অনেকবার বান দেওয়ার চেষ্টা করছি। সবসময় বান কাজ করে না, আসলে এরা তো আসলে আসা যাওয়া করে এক একভাবে, সবসময় কাজ করে না। আপনার এখানেও আমি চেষ্টা করব এই ক্ষেতের কাছে একটু বান দিয়ে দেওয়ার, যাতে এই পাশটায় মানুষ না আসে। তবে আপনারা ওদিকে মারায়েন না, ওদিকে যায়েন না, ওই কর্নারের দিকে যায়েন না। আর বাসাটা এখনই আমি আপনার বন্ধ করে দিতেছি। তো এই বলে উনি চলে আসেন। তো হৃদয়ের বাবা চলে আসেন, এবং উনি যা যা চান কবিরাজ তাকে তিনি তা প্রোভাইড করেন, এখানে যা যা মানে লাগবে তার এই বন্ধ করার জন্য। তো হৃদয়ের বাসা বন্ধ করে চলে যায়। ওই দিন উনি বেশিক্ষণ বসেন না। তো আর কোনো সমস্যা হয় নাই রাতের বেলা, হৃদয়দের মোটামুটি ভালোই ছিল, আর কোনো সমস্যা হয় নাই বাসার মধ্যে। আর ওই রাতের বেলা আর হৃদয়ের বাবা যেত না, ওই কোনো খেতে কোনো কাজ থাকলে সেগুলো দেখতে যেত না। আর এরপর তো পানিই ছিল অনেকদিন ওখান থেকে, যতদিন বর্ষাকাল মানে ব্যাপক বর্ষা হয়েছে তখন পানিতেই ডুবেছিল, ওই জায়গায় যেত না। এবং পরবর্তী বর্ষাতেও তার বাবা আগেই ওই ধান সরানোর ব্যবস্থা করছে, আর যতটুকু যা কাজ বাকি থাকতো সেগুলো ওই রাতের বেলা করতো না, আর দিনের বেলায় করতো। তো এটাই ছিল হৃদয়ের প্রথম ঘটনা। হ্যাঁ, হৃদয়ের বাবার আরেকটা ঘটনা আছে, যেটা নাকি তা হৃদয়ের বাবা যখন ছোট ছিল তখন তার সাথে ঘটছে, তিনি যখন টিনেজ বয়সে ছিলেন তখনকার সময়কার কথা। তো আমি এখন চলে যাব সেই ঘটনায়। তো এই ঘটনাটা হচ্ছে আরো আগের, তখন হৃদয়ের বাবা একেবারেই যুবক তিনি, এবং তিনি তার দাদাকে মানে হৃদয়ের দাদাকে বেশ সহযোগিতা করতেন সব রকমের কাজে, মানে তার কৃষি কাজে সহযোগিতা করতেন, এছাড়াও তার গোয়াল ঘরেও সহযোগিতা করতেন, ব্যবসার কাজ সবকিছুতেই তিনি ছিলেন। মানে হৃদয়ের দাদার খুব একজন ভালো সন্তান ছিলেন হৃদয়ের বাবা।
তো একবার তাদের বাসায় কাজ হচ্ছে, নতুন ঘর তোলার কাজ। তো সেগুলোতে মোটামুটি হৃদয়ের বাবা বেশ ব্যস্ত ছিলেন, মিস্ত্রিদের সাথে কাজ করেছেন, হাতে ধরে দেখিয়েছেন এটা করতেছেন। তো করতে করতে কোন সময় যে বেলা পড়ে গেছে তার খেয়াল নাই। তখন তার হঠাৎ মনে হলো যে তাদের যে গরুগুলোকে খাবার দেওয়া হয়নি। তো তিনি খুব টেনশনে পড়ে গেলেন যে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে। তো তাদের ওখানে ঘাস তোলা থাকতো, ওই তাদের যে ওখানে জমি ছিল একটা, সেই জমির পাশে ওই ঘাস তুলে তুলে নিয়ে আসতে হতো, এনে ওই তাদের গোয়াল ঘরের পাশে বসে সেগুলোকে কেচি দিয়ে কেটে ওগুলা বস্তায় ভরে তারপর আনতে হতো। তো তিনি ওই সন্ধ্যার আগে দিয়ে বেরোলেন, মানে হৃদয়ের বাবা। তো হৃদয়ের দাদি ওইখান থেকে বলছে, তুই কই যাস? তিনি বলতেছেন ঘাস আনতে যাই। তো হৃদয়ের দাদি বলতেছে, এখন যাইস না, সন্ধ্যা হয়েছে, এখন কেন যাস? তোর বাপে সন্ধ্যায় খেতে যাইতে না করছে, গোয়াল ঘরের কাছেও যাইতে না করছে, আমাকে গোয়াল ঘর এটা ভালো না, সন্ধ্যার দিক যাইস না। তো এই বলে তার মা আর কি, মানে হৃদয়ের দাদি না করতেছে। তো হৃদয়ের বাবা বললেন যে আইতাছি বলে সে রওনা দিল। তো সে তার সাথে বস্তা এবং কাঁচি নিয়ে সে বের হয়ে গেল। তো বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাদের গোয়ালঘরটা ছিল তাদের ওই যে বাসার ওখান দিয়ে, মানে তার এটা তো তখন তার দাদা বাড়ি আর কি, ওই রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে উঠে মেন রাস্তায় উঠলে সোজা হেঁটে গেলে এই যে এই ক্ষেতটার কথা বলছি, যে হৃদয়ের বাবা যে ক্ষেতটা, সেটা পার হয়ে আরো সামনে যেতে হতো। তো ওখান থেকে পার হয়ে তিনি যাচ্ছেন, অলরেডি তখন বেলা পড়ে যাচ্ছে। তো এই সময় তিনি যে ওই ক্ষেতে যেখানে ঘাস, সেই জায়গায় তিনি গেলেন। তো গিয়ে তিনি শুরু করলেন ঘাস কাটা। তো ঘাস কাটতেছেন এবং তার এই বস্তা ভরতেছেন। তো বস্তা ভরতে ভরতে তিনি বেশ অনেক ঘাস কেটে ফেলছেন, বস্তা ভরে ফেলছেন। ভরার পর সেটা নিয়ে তিনি রওনা দিলেন। তো আসবেন তাদের গোয়াল ঘরে। তাদের গোয়াল ঘর কিন্তু তাদের বাসার কাছেই, পাশে। তো হেঁটে হেঁটে আসছেন গোয়াল ঘরের কাছে, তখন অলরেডি প্রায় অন্ধকার নেমে আসছে, বেশ নেমে আসছে। এবং তাদের যে গোয়াল ঘরটা, তাদের বাড়ির থেকে এক্সটেন্ডেড একটু রাস্তা ধরে যেতে হয়, দুই পাশে কিন্তু গাছগাছালি, বেশ খানিকটা হেঁটে গেলে ওই পাশে গোয়াল ঘর। এবং ওই যে হৃদয় দাদি মানা করছে যে গোয়াল ঘরের রাত্রেবেলা যাইতে না করছে, তো দাদা ওখানে প্রচলিত আছে যে ওইখানে নাকি অনেক কিছু দেখে মানুষ। হ্যাঁ, মানে ওই গোয়াল ঘরটার পাশে একটা বাঁশ ঝাড় আছে, ওই পাশ থেকে নাকি মানুষ অনেক সময় শুনতো আর কি, যে কে জানি হাঁটাহাঁটি করে। এরকম মানুষ অতীতে আগে দেখছে, যে এরকম এক মানুষ দেখছিল হেঁটে যাওয়ার সময় গোয়াল ঘরে পাশ দিয়ে একটা লম্বা ঢেঙ্গা একটা মহিলা বেরিয়েছে, এবং সে মানে এক পেঁচে শাড়ি পরা, এরকম তার সারা শরীর ডার্ক, অনেক ডার্ক, কালো গোত্রের, এবং এরকম হেঁটে আসতেছে, এবং তার হাতের মধ্যে এরকম চুড়ি পরা, পা দুইটা উল্টা। এটা দেখছে মানুষ আগে। তো এর জন্য ওই গোয়াল ঘরের কাছে রাতের বেলা যায় না। এবং অনেকে এরকম অনেক কিছু শুনছে, গরু হঠাৎ ডাকাডাকি শুরু করে, প্রচন্ড ডাকা শুরু করে ভয়ে, মানে এরকম ঘটনা আছে। এই কারণেই যেতে না করে রাতের বেলা। আর হৃদয় যে এখন যে যাচ্ছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম ডার্ক, মানে পুরো জায়গাটা ডার্ক হয়ে গেছে। আকাশে শুধু একবারে লালচে আভা লেগে আছে, মানে মাগরিবের ওয়াক্ত তখনও শেষ হয়ে যায় নাই, বাট ওই যে লালচে একটা আভা আকাশে। হৃদয় বস্তা নিয়ে গেছে, তার মনে চিন্তা হচ্ছে যে সে খুব দ্রুতই মানে ওই ঘাসগুলাকে ওইখানে জাস্ট টুকরা টুকরা করে ওইখানকার একটা বস্তা আছে, ওই বস্তাতে ভরে রাখবে, আর কিছুটা ঘাস গরুর সামনে ওগুলা দিয়ে তারপর আসবে, এই চিন্তা করছে সে। তো সে ওই বস্তা নিয়ে ওখানে ফেললো আর কি। যখন ফেলছে তখন দেখতেছে যে ওখানে ওই ইসের কাছে একটা হারিকেন টানানো আর কি, ওই তাদের গোয়াল ঘরের কাছে। তো হারিকেনটা সে জ্বালাইলো, ওখানে ওই ইসের মধ্যেই ম্যাচেস ছিল, সেটাতে হারিকেনটা টানায় দিল। তো হালকা একটা আলো হয়েছে ওই জায়গাটা, একটা মানে ভুতুড়ে আলো টাইপের। আর এই পাশে সে ওই ঘাস যে বস্তা আনছে ওটা ফেলছে উপর করে কাঁচি দিয়ে সে কেটে কেটে এটা ছোট করতেছে আর কি, করে এগুলা দিবে ওইখানে। বেশ লম্বা লম্বা ঘাস ছিল, কাঁচি দিয়ে কেটে কেটে ছোট করে দিবে। সে ওই গরুকে ঘাস কেটে দিত সুন্দর করে, খুব আদর করে পালতো আর কি। তো ওগুলা কেটে কেটে সে নিয়ে একটা ইসের মধ্যে জমাচ্ছে, একটা বস্তার মধ্যে রাখতেছে এগুলা। তো বস্তা মোটামুটি অর্ধেক ভরে গেছে, আরো বেশ খানিকটা ঘাস আছে। এদিকে অন্ধকার কিন্তু আরো বেড়ে গেছে। তো চিন্তা করতেছে যে আমি কাজটা শেষ করেই যাই, এরকম অর্ধেক কাজ করে ফেলে রেখে কি লাভ, আমি বাকিটা ভরে থিয়ে একদম বস্তাটা নিয়ে একদম সামনে টেনে রেখে যাবো, ওখান থেকে জাস্ট কিছু ঘাস গরুরে দিয়ে যাবো, এরকম চিন্তা করতেছে। তো সে বস্তা প্রায় অর্ধেকের বেশি ভরে ফেলছে কেটে, আর বাকি খানিকটা ঘাস আছে, ওগুলা ভরলেই বস্তাটা ভরে যাবে আর কি। এই সময় সে হঠাৎ করে দেখলো যে একটা গরুর মধ্যে, মানে এই ভিতরে গোয়ালের ভিতরে যে গরুগুলো আছে, এগুলা কেমন জানি একটু অস্থির হয়ে গেছে, ডাকাডাকি শুরু করছে, পা ছুটতেছে, শব্দ করছে, এরকম এদিক ওদিক করতেছে, মনে হচ্ছে মানে গরুগুলা ভিতরে অস্থির হয়ে গেছে। তো এই শব্দ শুনে একটু ভয় লাগলো, মানে হৃদয়ের বাবার কাছে একটু ভয় লাগলো। কারণ কি, তিনি ওই যে এইসব বিভিন্ন ঘটনা শুনছেন মানুষের কাছে তাদের এই গোয়ালঘরে এলাকা সম্বন্ধে। এরপর তার কাছে মনে হলো যে ওখানে যে বাঁশঝাড়ের ইগুলা নড়তেছে বেশ, এই গোয়াল ঘরের পাশে বেশ চিকন চিকন কিছু কঞ্চি আছে আর বাঁশঝাড় আছে, ওগুলা কেমন যে শস করে নড়তেছে, এরকম মানে বেশ সসর শব্দ হইতেছে ওদিকে। তো তিনি একটু মানে বিচলিত হয়ে গেলেন যে ঘটনাটা কি,
মানে এখানে এরকম করতেছে কেন, গরুগুলা কেমন জানি, মানে ডাকগুলাও কেমন, মানে এগুলো সাধারণত কোনো মানে ভয়ঙ্কর প্রাণী দেখলে এরকম ডাকে। তো তিনি আবার কিছুক্ষণ চিন্তা করলেন যে না, কাটি, ঘাসগুলা কাটি। তো ঘাস তিনি কেটে আরো ভরছেন বস্তা, আর সামান্য কিছু বাকি আছে। এই সময় হঠাৎ করে তার মনে হলো যে তার বস্তার ভিতর থেকে যে ঘাসগুলাকে তিনি যখন এই পাশে ঘাস কাটতেছেন, ছোট করতেছেন, মনে হলো যে কেউ জানি ধাক্কা দিয়ে, মানে ভেতর থেকে যদি মানে উড়ায় ফেলে দেয়, ভেতরে যদি কোনো কিছু থাকে ধাক্কা দিয়ে ঘাস উড়ায় ফেলে, জাস্ট ওইভাবে মনে হলো এক গাছি ঘাস ভৎস করে শব্দ হলো, বস্তার ভিতর থেকে উড়ে গিয়ে এই পাশে ওদিকে পড়লো আশেপাশে। তো তিনি চিন্তা করলেন, কি রে, ঘটনা কি, এইটা কি হইলো, বস্তার মধ্যে থেকে ঘাস এসে ভস করে পড়লো কি হিসাবে? তো তিনি এটা চিন্তা করে একটু তাকায় চিন্তা করলেন যে কিছু কি পড়ছে উপর থেকে এসে, যে এই ঘাস উড়ে গেছে। তো ওরকম তো না, তিনি আবার কিছু ঘাসকে গোছায় এরকম দুই হাতে নিয়ে আবার বস্তায় ফেললেন, ফেলে তিনি আবার কেটে কেটে ঘাস রাখতেছেন। এবার মনে হলো যে বস্তাটা একটু নড়তেছে, আবার ভস করে উঠলো এই ঘাসগুলা, আবার ভস করে উঠলো, এবং তিনি দেখলেন বেশ কিছু উড়ে পড়লো এই পাশে। এইবার তিনি একটু মানে ভয় পাইছেন যে ঘটনাটা কি, এরকম হইতেছে কেন। হঠাৎ করে তিনি দেখলেন যে বস্তাটা মনে হয় নাড়তেছে চাটতেছে কেউ, মানে কেউ যে নাড়াচাড়া করে সেরকম। তারপর দেখলেন যে বস্তাটা কাত হয়ে নিচ থেকে ঠাস করে পড়ে গেল এক পাশে। পড়ে যাওয়ার পর তিনি মানে তার তখন একটা গুজবাম্প হয়ে গেছে, তিনি একটু ভয় পেয়েছেন, তিনি কাঁচিটা নিয়ে উঠে সরে গেছেন পিছন দিকে। এই সময় তিনি দেখলেন যে এই যে ঘাসগুলা পড়ছে, এগুলা মনে হচ্ছে যে স্তূপ হয়ে, আর তার এই পাশের থেকে যে ঘাস আছে এগুলো বাতাসের মতো উড়ে এসে এটার সাথে মিলে মনে হচ্ছে ঘূর্ণি তৈরি করে একটা মানে আকৃতি নিতেছে, এই কাটা ঘাসগুলা এবং ঘাসগুলা মিলে একটা আকৃতি নিতেছে, একটা অবয়ব তৈরি হইতেছে। তার কাছে মনে হইলো যে এটা একটা অবয়ব। এই সময় প্রচন্ড ভিতরে এই তাদের যে এই গোয়ালের ভিতরে গরুগুলা প্রচন্ড ডাকাডাকি শুরু করলো, মানে ছিঁড়ে চলে যাবে গরু, এরকম একটা অবস্থা। এরকম ভেতর থেকে তিনি মনে হলো কেমন একটা শব্দ শুনতেছেন গোয়ালঘরের ভিতরে। তো তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে আরো কয়েক পা পিছিয়ে আসলেন। এদিকে ঘাসগুলো মনে হইতেছে একটা অবয়বের মতো নিতেছে, অবয়বটা দেখে মনে হচ্ছে দুইটা পা, কিন্তু পা দুইটা মনে হচ্ছে উল্টা, এরকম দুইটা পা ঘাস দিয়ে একটা অবয়ব তৈরি হইতেছে এখানে বাতাসের ঘূর্ণিতে। তো হৃদয়ের আব্বার সব সাহস উবে গেল, তিনি ঘুরে দৌড় দিলেন পেছন দিকে। তো তিনি যখন ঘুরে দৌড় দিয়েছেন, এই সময় তিনি শব্দ পেলেন, শব্দ করে ওখানে যে হারিকেন জ্বালা আসছিলেন, হারিকেনের চিমনিটা ঠাস করে ফেটে গেল এবং দমকা বাতাসে হারিকেন নিভে গেল। এবং ওই বাতাসটা ঘুরতে ঘুরতে ওই ঘাসগুলাকে নিয়ে একটা মানে বাতাসের ঘূর্ণি তৈরি হয়েছে, একটা পিলারের মতো। তার কাছে মনে হইতেছে ঘূর্ণিটা কোন একটা আকৃতির মতো এরকম ঘুরতেছে এবং মনে হচ্ছে তার দিকে আসতেছে। তো হৃদয়ের বাবা ঝেড়ে দৌড় দিলেন ওইখান থেকে, মানে মানে যত দ্রুত সম্ভব তিনি দৌড়াইতেছেন, আর তিনি দোয়া পড়তেছেন, অন্ধকার রাস্তা, মানে তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে গাছগাছালির মধ্যে দিয়ে আসতেছেন। তার কাছে মনে হলো যে খ্যান খ্যান শব্দে কেউ কথা বলতেছে ওইখানে, অনেকটা নারী কণ্ঠ, এরকম দুই পাশের গাছগাছালির মধ্যে অনেকগুলো কাঁঠাল গাছ, আরো গাছ আছে এখানে। তো তিনি দৌড়াইতে দৌড়াইতে মানে পড়ি মড়ি করে একসময় তাদের বাড়ির যে বারান্দা সেটার মধ্যে এসে তিনি লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে উঠে তিনি বাড়ির দরজার মধ্যে ঠাস 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 করে নক করতেছেন। তো ওনার মা মানে হৃদয়ের দাদি দরজা খুলে দিল, তিনি ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢুকলেন, ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিয়েছেন ভয়ে। তো হৃদয় দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে, বলছে যে মা এরকম এরকম দেখছি, কি একটা অবস্থা গোয়াল ঘরের কাছে। তো হৃদয় দাদি বলল তোরে যাইতে মানা করছি আগেই। তো তিনি তাড়াতাড়ি তাকে বসালেন, পানি খেতে দিলেন, এবং তিনি ওই যে মানে গ্রামে যা করে দা পোড়ায় আগুনে ধরে সেটার পানি ভিজায় তাকে খাইতেছে, দায়ের মধ্যে লবণ রেখে, যেটা করে আর কি গ্রামে এগুলা তারা পালন করে। তো এগুলা করতেছিলেন। তো হৃদয়ের দাদা তখন আসছে, তো তিনি এসে বসে ছেলেকে দোয়া পড়ে দিলেন, দোয়া দুরুদ পড়ে ফু দিলেন, আর বললেন যে তোমাদেরকে যে মানা করছি সন্ধ্যার সময় বেরিতে, এটা তোমরা বুঝো না। ওই যে ক্ষেতটা হলো খারাপ, ওই ক্ষেতের মধ্যে খারাপ জিন আছে, এগুলা ঘোরাফেরা করে সন্ধ্যার সময় গেছো ঘাস কাটতে, ওইদিকে ঘাস কাটার কোনো দরকারই ছিল না। তারপর ওই ঘাস যে কাটছো, ওই ঘাসের ওইখান থেকে কিছু একটা আসছে তোমার সাথে আয়সা, ওই যে ওই এমনি তো গোয়াল ঘর খারাপ, ওই জায়গায় এইসব ঘটনা ঘটছে। খবরদার আর কখনো এরকম সন্ধ্যার সময় ওখানে যাবা না, ভর দুপুরেও যাবা না। মানে তখন হৃদয় দাদা বলে দেয় যে একদম ভর দুপুরে ওইখানে যাবা না, সন্ধ্যার সময়ও যাবা না, ঠিক ওই সময়গুলো খারাপ। আর ঠিক ফজরের আগে নড়াচড়া করবা না, গোয়াল ঘরের কাছে যাবা না ওই সময়। হ্যাঁ, আর ওই জায়গাতে এমনিও মানে মানে পাক থাকে না, পাকি থাকে ওই সময়টা। আর মানুষে তো কত কিছু দেখছে ওইখানে গোয়াল ঘরের ওদিকে, ওই জায়গাটা ভালো না, আমি পারলে গোয়াল ঘর সরাই নিয়ে আসবো ওই পাশে। তো এটা বলে আর কি হৃদয়ের দাদা। তো যাই হোক, তিনি তারপরও ওই দিন তো রাত পার হয়, ওই দিন দোয়া দুরুদ পড়ে ছেলেকে ফু দিয়ে রেখে যান। বাসায় বলে যে রাতের বেলা যদি কোনো শব্দ টব্দ শুনে যাতে না বেরোয়। আর হৃদয়ের বাবাও এরকম বের হয় নাই।
তো পরদিন সকালে তাদের আরেক আত্মীয় ছিল, তিনি একজন আলেম মানুষ, তিনি আসেন। আসার পরে তাকে দিয়ে ওখানে দোয়া দুরুদ পড়ায়, ফু দেন ছেলেকে, পড়া পানি দেন, আর বলে যে ছেলেকে যাতে দোয়া করে দেয় যাতে তার কিছু না হয়। তো ওই আলেম যিনি ছিলেন তিনি দোয়া দুরুদ পড়ে দেন, পড়ে বলে যে না, ছেলেকে আসর করতে পারে নাই, আসর করে নাই আর কি, কিন্তু ওরে পাইলে করতো আর কি, আরেকটু যদি মানে সময় এদিক ওদিক হয়ে যেত করতো, হয়তো দোয়া দুরুদ পড়া শুরু করছিল এখান থেকে পলানোর সময় এরকম। তো এই বলে আলেম বলে যে আচ্ছা, আর ওরকম জ্যান নয়, একই কথা বলে যে এরকম মানে সময় যখন নাকি একটু অন্যরকম থাকে তখন বের হবেন না, যেমন ওইরকম ফজরের ঠিক সুবে সাদেক শুরু হওয়ার আগের সময়টা, তারপর একদম ভর দুপুর সূর্য যখন মাথার উপরে থাকে, হ্যাঁ, তারপরে আসরের সময় শেষ হয়ে গেছে, সূর্য ডুবতেছে, এই সময়গুলোতে এরকম জায়গাগুলোতে যাবেন না, এগুলা ঠিক না, আর দোয়া দুরুদ পড়ে চলাফেরা করবেন, এগুলো বলে দেয় হৃদয়ের বাবাকে। তো হৃদয়ের বাবার এই আরেকটা ঘটনা ছিল যেটা শেয়ার করলো হৃদয়, আর সে বলছে যে তাদের পরিবারে এরকম আরো ছোটখাটো ঘটনা আছে, সে এগুলা কালেক্ট করতে পারলে সেগুলো শেয়ার করবে আমাদের কাছে। তো আমিও শেয়ার করলাম। আর আরেকটা ব্যাপার, অনেকে গ্রাম বাংলার ঘটনা নিয়ে বলেন যে গ্রাম বাংলার এই ঘটনাগুলো এরকম কেন, মানে এরকম ভাবে হঠাৎ করে ভয় পায়, এরকম করে ধরে বা কিছু। যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু জানেন, যারা গ্রাম থেকে আসছেন তারা কিন্তু জানেন যে গ্রামে আসলে কি ঘটে, আপনারা নিজেরাই জানেন, নিজেরাই সাক্ষী, এটাতে আসলে বলার কিছু নাই আমার। আমি এই যে কয়েকদিন আগে আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করেছি অদ্ভুতুরে, এই নতুনভাবে শুরু করার পরই মিরপুরে একটা ঘটনা ছিল, কোনো একটা এলাকার মিরপুরে, ওই যে একজন মানুষ ইলিশ মাছ কিনতে যায় বৃষ্টির রাতে, তারপরে তার কিছু একটা হয়, সে গাছে উঠে যায়। ঠিক এই ঘটনা শেয়ারের কিন্তু পরদিনই বা তারপর দিনই আমি কিন্তু একটা নিউজ পাই, একেবারে আমাদের দেশের মোটামুটি একটা ভালো মিডিয়া নিউজেই কিন্তু কভার করেছে যে একটা গ্রামে একজন ভদ্রমহিলা এরকম তেঁতুল গাছের উপর উঠে গেছে, একদম মগডালে উঠে গেছে, এবং সে তার মিষ্টি খাচ্ছিল ওখানে বসে রাতের বেলা। তার ছেলে নাকি তাকে নামাতে গেছে, তাকেও নাকি মিষ্টি সাজছে মহিলা, এবং তারপরে নাকি সে গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে বেহুশ হয়ে যায়। তো যাই হোক, দেখেন ঘটনার মধ্যে কত সিমিলারিটি আছে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু আসলে গ্রাম বাংলায় ঘটে, এবং যেখানেই আমাদের দেশে যেসব জায়গাগুলো রুরাল এলাকা ছিল সেসব জায়গাগুলো কিন্তু এই ধরনের ঘটনা দিয়ে একদম ফোকলোর লেজেন্ডে ভরা। আপনারা গেলেই কিন্তু শুনতে পাবেন, আপনারা যে কোনো একটা গ্রামে যান, নির্জন গ্রামে, সেখানকার কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনারা কি এরকম অতি প্রাকৃত কিছু দেখেন কিনা, তারা কিন্তু আপনাকে বলবে অনেক কিছু, এবং আপনার কাছে মনে হবে এটা কিন্তু সিমিলার, আপনার কাছে মনে হবে যেরকম আমি শুনছি। কিন্তু কিভাবে আপনি একটু মিলটা বোঝার চেষ্টা করেন, আমি নিজেই কিন্তু এই মিল বোঝার চেষ্টা করেছি অনেক সময়, কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা মানে আসলে পরিষ্কার হয় নাই। আমি আপনাদেরকে বারবার বলি যে আমি যেই ঘটনা শুনেছি একদম বাংলাদেশের এই প্রান্তের মানুষের কাছে, আবার সেম ঘটনা মানে এই ধরনেরই কিছু একটা ঘটেছে বাংলাদেশের একদম শেষ মাথায়, আরেক মাথায় সেখানকার মানুষের সাথে একই সিমিলার টাইপের ঘটনা। এমনকি এমন কিছু ঘটনা শুনেছি যেটা একেবারে আমার নিকট আত্মীয় গ্রামে, তারা বলছে যে তাদের দাদার সাথে ঘটেছে, আবার এরকমই আরেকটা ঘটনা অন্য আরেকজন মানুষের কাছ থেকে আমি শুনেছি তাদের সাথে ঘটেছে। তো এত মিল কিভাবে থাকে বলেন এই ফোকলোর গুলার মধ্যে? বা যে বলেছে তার দাদার সাথে ঘটেছে, একদম মানে তারা সাক্ষী দিয়ে বলতেছে যেরকম ঘটছে। যেমন এই ঘটনার মধ্যে বিশেষত ছিল যে এই ঘটনাটা আমি শুনেছি একদম গ্রামে গিয়ে, তখন সেখানকার যারা আত্মীয় স্বজন ছিল, গ্রামের কিছু আত্মীয় স্বজন থাকে যাদেরকে আমি হয়তো চিনি না, তারা হয়তো দূরসম্পর্কের আত্মীয়, তাদের মধ্যে কেউ বলছে যে তাদের একজনকে এরকম রাতের বেলা ডেকে নিয়ে গেছিল, ডেকে নিয়ে যে সেই হাল চাষের কথা বলে, ঠিক সূর্য ওঠার আগে যেটাকে বলা হয় যে সুবে সাদিকের আগের সুবে সাদিক, মানে যেটাকে মানুষ ভ্রম তৈরি হয়, সে সময় নিয়ে গেছিল, এবং সেই সময় ওই সেই মাঠে চাষ করার আগে বলা হয় কুস্তি লাগি। তো কুস্তিতে দেখা যাচ্ছে যে যাকে ডেকে নিয়ে গেছে তাকে একদম মেরে ফেলার উপক্রম করে, এবং পরবর্তীতে বোঝা যায় যে এটা আসলে মানুষ ছিল না। এরকম ঘটনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষের কাছে, সম্পূর্ণ ভিন্ন জায়গায় এবং অন্য একটা এলাকায় একই রকম ঘটনা আমি শুনেছি, এই একই ধরনের ঘটনা, সেম টাইপের ঘটনা। তো আমি কিভাবে বলবো যে যেই মানুষটা আমাকে প্রথম বলেছিল আত্মীয়দের মধ্যে সে এটা মিথ্যা বলেছে? তার কাছে কিন্তু আমি আসলে মানে এইভাবে শুনতে চাই না এই যে ঘটনাটা আমি শেয়ার করবো কারো কাছে। তখন কিন্তু ধরেন আমি একদম যুবক, আমার বয়স ধরেন 18 বছর 19 বছর, তখন শুনেছি তাদের কাছে এই ঘটনা। আবার এই ঘটনা আমি পরবর্তীতে অনেক বছর পরে এই একই রকম ঘটনা অন্য জায়গায় আরেক মানুষের কাছ থেকে শুনেছি। তো এই জিনিসগুলো কিন্তু গ্রাম বাংলায় ঘটে, গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার আছে, এবং আমার মনে হয় অতিপ্রাকৃত জিনিস যারা, তারা একই রকম জিনিস বিভিন্ন জায়গায় ঘটায়।
তো সুতরাং গ্রাম বাংলার ঘটনাগুলো নিয়ে এই ধরনের প্রশ্ন তোলাটা আমি ব্যক্তিগতভাবে সমীচীন মনে করি না। আমাদের ফোকলোর, আমাদের লেজেন্ড, এগুলো আমাদের নিজের জিনিস, আমরা এগুলোকে আগলে রাখবো, আমরা এই জিনিসগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করব, যাতে করে আমাদের নিজস্বতা তৈরি হয় এবং আমাদের নিজস্বতা যাতে বজায় থাকে, যেরকম বিদেশিরা তাদের ফোকলোরগুলোকে লালন করে, তাদের লেজেন্ডগুলোকে লালন করে। ঘটনা পাঠিয়েছে দেবস্মিতা এর আগেও আমাদেরকে বেশ কিছু ভালো ঘটনা উপহার দিয়েছিল, এবং আজকেও দেবস্মিতা যে ঘটনা লিখে পাঠিয়েছে সেই ঘটনাটিও সবার আশা করছি ভালো লাগবে। এবং দেবস্মিতার কথা আমি আগেও বলেছি, দেবস্মিতা আমার খুব কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা থেকেই আমি আর দেবস্মিতা সত্যি ভৌতিক ঘটনা, অলৌকিক ঘটনা এগুলো নিয়ে বহু চর্চা করে এসেছি। বিশেষ করে যখন স্যার পড়াতে আসতেন, পড়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের সবথেকে মুখরোচক যে আলোচনার বিষয় ছিল তা হলো সত্যিকারের ভৌতিক ঘটনা। এবং সেখান থেকে দেবস্মিতার সাথে আমার অদ্ভুত সুন্দর এক বন্ধুত্ব, এবং আজও আমাদের সেই বন্ধুত্ব বজায় রয়েছে। আমরা সেই হয়তো ক্লাস 7 বা 6 এরকম সময় থেকে মেবি বন্ধু, ভুলেও গেছি আসলে প্রথম কখন ওর সাথে আমার আলাপ হয়। কিন্তু ওই যে এত গাঢ় বন্ধুত্ব যে সেই বন্ধুত্বে এখনো পর্যন্ত ছেদ পড়েনি। ডিয়ার গৌরব, কেমন আছিস ভাই? আশা করছি ভালো আছিস। আজ আবার অনেক দিন পর তোকে ঘটনা পাঠালাম। এক কথায় বলতে পারিস তোর প্রেত কথার জন্য ঘটনা কালেক্ট করে পাঠালাম। আমার অফিস কলিগ শাশ্বতী তোর খুব বড় ফ্যান, প্রায় লাঞ্চ টাইমে তোর প্রেত কথা শুনতে শুনতে খায়। আমি বলাতে আমাকে ও প্রেত কথার জন্য ঘটনা লিখে পাঠালো। শাশ্বতী থাকে কেন্দুয়া মোড়ে, ঘটনাটি পছন্দ হলে পড়ে শোনাস। হ্যালো গৌরবদা, আমি শাশ্বতী, সাউথ কলকাতা যাদবপুর থেকে। আমি তোমার এক নতুন শ্রোতা বলতে পারো। রোজ রাতে মা আর আমি তোমার গলাতে ঘটনা না শুনে ঘুমাই না। শুরুতেই বলি, আমাদের 2 তলা বাড়ি, এবং ঠিক বাড়ির গা ঘেঁষে পাশেই 3 তলা একটি ফ্ল্যাট বাড়ি আছে। আর ফ্ল্যাটের 3 তলাতে যে রুমগুলো রয়েছে, আমাদের বাড়ির ছাদে উঠলে সেটা পুরো দেখা যায়, হাতও বাড়ানো যায়। এবং এই ঘটনা কিছু মাস আগেই আমার নিজের সাথে ঘটেছে আর কি। সেদিন ছিল মহালয়া, 2022-এর বিকেল। তখন ওই বিকেল 4টে বাজে। রোজের মতন ছাদে গিয়েছিলাম। উল্টো দিকের ফ্ল্যাটে এক নবদম্পতি থাকতেন। দুজনেই ওয়ার্কিং পার্সন ছিল, তাই জানলাগুলো বন্ধই থাকতো। কিন্তু সেই দিন খোলা ছিল, আর ছেলেটা কারোর সঙ্গে ফোনে ঝগড়া করছিল। আর ছেলেটি একাই ছিলেন। এখানে বলে রাখি, ওনারা কিন্তু কারোর সাথে কথা বলতেন না, খুব কম ওনারা সোশ্যালাইজ করতেন, তাই ওনাদের নাম আমি জানি না। তুমি কোনো ছদ্মনাম নিয়ে বলতে পারো। ওনার ওয়াইফ জব করতেন, তাই হয়তো অফিস ছিলেন মেবি। আমি কিছুক্ষণ এসব দাঁড়িয়ে দেখলাম এবং তারপর আবার নিচে চলে আসলাম। তারপর বেশ ঘন্টাখানেক কেটে যায়। সাডেনলি সবার চিৎকার শোনা যায়। আমি আর মা বেরিয়ে দেখি লোকের ভিড় হয়েছে। 3 তলার ছেলেটি নাকি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এটা শুনে আমি দরদর করে ঘামছি। বুঝতে পারছো গৌরবদা, ঘন্টাখানেক আগে তুমি যাকে দেখেছ এখন সে নেই। এরপর পুলিশ আসে, কেসও হয়, রুম সিল করে দেওয়া হয়। তারপর 3 মাস কেটে গেছে। অনেকেই বলতো ওই বাড়িতে নাকি ভূত আছে। আমি বিশ্বাস করিনি। আমি ওই বাড়ির পাশের বাড়িতেই থাকতাম। নিজে চোখে এতদিন পর্যন্ত কিছুই দেখিনি। আমি আবার কিছু বিলিভ করি না যতক্ষণ না পর্যন্ত তার নিজের চোখের সামনে দেখতে পাই। কিন্তু হঠাৎ করে আমার সাথে এমন একটি ঘটনা ঘটল যা আমি হয়তো না দেখলেই ভালো হতো। গত 7 দিন আগে, তখন দুপুর 2:30 কি 3টে হবে, মা আমাকে ছাদ দিয়ে জামা কাপড় তুলে আনতে বলে। আমি যাই। আমি ভুলেও গেছিলাম যে ওখানে এমন কিছু হয়েছিল, মাথাতেও ছিল না ওই বাড়ির কথা। রোজ একটা বাড়ি দেখতে দেখতে মাথা থেকে চলে যায় পুরনো ঘটনা। আমি জামা তুলতে গিয়ে দেখি যে পাশের বাড়ির জানলাগুলো বন্ধ, কিন্তু কাঁচের জানলা হওয়াতে ভিতরে যদি কেউ যাতায়াত করে, ভিতরে যদি কেউ হাঁটা চলা করে, বা ভিতরে যদি কেউ থাকে, তাহলে একটা অবয়ব দেখা যায়। আমি হঠাৎ করে দেখলাম কাঁচের জানলার ওই দিকে একটা সাদা রঙের অবয়ব মতো, মেবি কোনো মানুষ, বা হয়তো লম্বা করে কিছু একটা। দেখলাম
সেই সাদা অবয়ব সেই কাঁচের ওপাশে হাঁটা চলা করছে। হাঁটতে হাঁটতে সেই অবয়ব হঠাৎ করে সেই কাঁচের খুব সামনে চলে আসে। বলা চলে কাঁচের জানলার সাথে নিজের মুখ প্রায় ঠেকিয়ে দেয়। আমি দেখলাম একটা অদ্ভুত চেহারা। মনে হচ্ছে চোখগুলো যেন কেউ খুবলে নিয়েছে। ফ্যাকাশে একটা মুখ এবং সেই অবয়ব সে কাঁচের মধ্যে নিজের মুখ ঠেকিয়ে হাসছে, এমন একটা অট্ট হাসি যা দেখলে ভয় লাগবে, কিন্তু সে হাসির আওয়াজ শোনা যাচ্ছে না। আমি সেই ঘটনা দেখার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। আমি নড়াচড়ার মতন অবস্থায় ছিলাম না, কাউকে ডাকতেও পারছিলাম না। একটু পর যখন সম্বিত ফেরে আমি নিচে চলে আসি। নিচে গিয়ে বাড়িতে বলি সেই ঘটনা, যদিও এসব নিয়ে কোনো রকম আর বাড়াবাড়ি হয়নি। সেই দিন রাত্রেই আমি প্রেত কথা শুনছি। তখন 1:30 কি 1:40 বাজে, হয়তো আমি ওয়াশরুম যাব বলে উঠেছি। আমাদের ওয়াশরুম যেতে মাঝে ফ্ল্যাটের মানে পাশের ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ি দেখা যায় আর কি। তো আমি যখন ওয়াশরুমের দিকে যাচ্ছি, ওয়াশরুমের দিকে যেতে গিয়ে ওই ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ির দিকে আমার চোখ পড়ে কিছুর একটা নড়াচড়ায়। আমি দেখি যে সেই ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে এক অবয়ব তার 4 হাত পায়ে উল্টো হয়ে হামাগুড়ি মতন দিতে দিতে সিঁড়ি দিয়ে নেমে আসছে, আর মুখে সে ভয়ানক হাসি। আমি মাথা ঘুরে সেখানেই পড়ে যাই। যখন হুঁশ আসে আমি বিছানায়, মা সামনে, আমার গায়ে ধুম জ্বর। পরে মাকে সব খুলে বলি। মা পাটুলি মসজিদে আমাকে নিয়ে যায়, ঝাড়িয়ে দেয় এবং উনি বললেন যে মরার আগেও আমাকে দেখেছিল, তাই আমি ওকে দেখছি। ক্ষতি করতে পারেনি, কারণ মা আগেই আমার শরীর বেঁধে রেখেছিল তাবিজ দিয়ে। এখন সুস্থ আছি, তবে আমার ছাদে যাওয়া আর হয় না। ওখানে পরে পুজো হবে কেস মিটলে, এটা শুনেছি। এই ছিল ঘটনা। এই ঘটনাটি শুনিও আমি এবং মা দুজনেই খুশি হব তোমার ঈশ্বর প্রদত্ত গলাতে এই ঘটনাটি শুনে। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের এই এপিসোডগুলো শুনলেন ধৈর্যের সহিত। সো আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসতেছি। সো অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর এপিসোড পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করব প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসার জন্য। সো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। সো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন সুন্দর সুন্দর ভয়ঙ্কর লেভেলের এপিসোডগুলো হাজির করার জন্য। সো এই জন্য আপনারা যদি এরকম সুন্দর সুন্দর নতুন এবং এরকম এপিসোডগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম নোটিফিকেশন যাতে আপনাদের কাছে প্রতিনিয়তই এরকম ঘটনাগুলো যে চলে যায়। সো আমরা প্রতিনিয়তই কিন্তু রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করে থাকি। সো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা প্রতিনিয়তই কিন্তু আফরান ভাই, আলিফ ভাই এবং বাবু ভাইয়ের ঘটনাগুলো রাখতেছি। সো অবশ্যই আপনারা চেষ্টা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগে, এবং আপনারা অবশ্যই জানাবেন যে কতটুকু ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং কোন রিলেটেড ঘটনাগুলো আপনারা শুনতে চান। এগুলো কমেন্ট সেকশনে জানাবেন, যাতে করে আমাদের ভালো হয়, যাতে আমরা চেষ্টা করি ওই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ওই রকম ঘটনা, ওই রিলেটেড ঘটনাগুলো হাজির করানোর জন্য। সো অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নিজেদের বা পার্শ্ববর্তী কারো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এরকম ভৌতিক ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলে পাবলিশ করানোর জন্য। সো অবশ্যই আপনাদের নিজেদের সাথে এরকম ভৌতিক ঘটনা হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন এপিসোডে।